তারপর দেখা গেল কি দুই বোন দুই সাইডে ঘুমাইছে, আর আমি এক সাইডে আর আব্বা মাঝখানে, আর ও একবারে সাইডে ঘুমাইছে। ঘুমানোর পর যায় সেরা আমি আপনি আমাকে জাস্ট একটু বলবেন যে আপনি কি এই জঘন্য কাজটা নিজের বোনের সাথেও করেছিলেন? যখন আমার 10 বছর তখন আমি সবসময় দুষ্টামি নিয়ে ফাইজলামি নিয়ে ব্যস্ত থাকি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই 4 বোন। 4 ভাই 4 বোন। আপনার বাবা কি করতেন? আমার বাবা তৎকালীন মুয়াজ্জিনই করতো দেশ গ্রামে। মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি? মুয়াজ্জিন ছিলেন। ওকে। তো আমরা 8-10 জনে যাইতাম ওয়াজ মাহফিলে, যাই সেটা দেখতাম যে বাজারে দেখতাম পোস্টার টানানো আছে ওয়াজ মাহফিলে। তো পোস্টারের নিচে যদি লেখা থাকতো যে দূর দূরান্ত থেকে আগত মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তাহলে আমরা এই ওয়াজে যাইতাম সব বন্ধুরা মিলে। তো ওয়াজে যায় অনেক সময় দেখা গেল একবারে 2বার 3বার 4বারই তো খাইছি আমরা, যে পাশের গ্রাম, তারপরও বলতাম যে অনেক দূর থেকে আইছি। ওকে। মিথ্যা কথা বলতাম। আর আমাদের ছিল কি সনের ঘর। পরে এক পর্যায়ে দেখা গেল বাপের ক্যান্সার হয়েছে, আর বড় ভাই থাকে ঢাকা বড় কাকার দ্বারে। পরে আমরা ভাবলাম যে না, এনে আর থাকা যাইব না, চলা খুব কষ্ট হইতে আছে। পরে বাপ মা সবাই মিললা বললাম ঢাকা। দাদার কোন সয় সম্পত্তি বেশি একটা ছিল না, আর মা নানার বাড়ির অনেক সয় সম্পত্তি ছিল। তো মা আর কত আনবো, আনতে আনতে নানা যায় বিয়ার সময় দিছিল মারে গলার গয়নাগাটি সব বিক্রি করে বাবার চিকিৎসা করাইছে। এমনকি ঘরের যে খাট, বিয়ার সময় খাট দিছিল, বাপে তো হাফেজ মানুষ, ওই বাবা কোরআনের হাফেজ ছিল। হ্যাঁ, কোরআনে হাফেজ ছিল। ওকে। তো সবকিছু শেষ করে আলাইছে ওই ক্যান্সারে। পরে চিকিৎসা করাতে হালকা পাতলা উন্নতি হয়েছে, কিন্তু আজান দিতে পারে না। তো আইলো ঢাকায়, বায়ো মাছের ব্যবসা করে আসছে। আইসা ঢাকায় আসার সেকেন্ড কলোনি প্রথম বাসা নিছে। 2-4 মাস থাকতে থাকি। আর আমি তো গ্রাম থেকে আইছি, গাইয়া কিছু বুঝি না। এই বাসা 3-4 মাস পরে এখানে রুম ভাড়া দাম, গেলাম আমরা গাবতলির সাইডে খৈরামপুর। ওকে। পরে একদিন দেখা গেল ওই বাসায় একটা ছেলে থাকে আমার সমবয়সী, নাম হয়েছে মামুন। ওর সাথে একদিন গেলাম গাবতলি। ব্রিজের পাশে আর একটা ছোট একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে ময়লার কিছু ঝুপঝাপটা আছে। তো ওইখানে 2-3টা লোক খাড়াই রয়েছে, 2 জন মহিলা আর একজন ছেলে। পরে আমরা 2 জন গেছি, তারা তো খুব ভালো টাইট পইরা খাড়াই রয়েছে, ঘুরতে আসছে। পরে তারা নিচের দিকে চায় রয়েছে। আমরা যখন গেছি তখনই ডাক দিছে, এখানে 500 টাকা পড়ছে, উড়াই দো, তোমরা 100 টাকা দেবো। তা আমার সাথে যে মামুন গেছে, ওই মামুনে কইতাছি তুই থাক, আমি যাই আনি, তোর বাগ দিম। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে। ও গেছে যায় 500 টাকা আনছে পরে ওরা 100 টাকা দিছে ওনার। আমি তুই না আমার টাকা দিবি, কত কি আমি কইছি টাকা দিমু। ও এই কথা কয়ে বুড়ি ছেলেরা ছিল বাটপারি করে আমার কাছে টাকা গুলা নিয়ে গেছে। পরে এক পর্যায়ে দেখা গেল ওই বাসা সাইরা দিয়ে আবার সেকেন্ড কলোনি দেওয়া হয়। তো ওই বাসায় রাখা, আমি তো তখন তেমন একটা চিনিও না রাস্তাঘাট, জেনে বাসা রাখে ওইখানে আশেপাশে। পরে দেখা গেল কি ওই বাসার একটা চিপা আছে আমাদের রুমের পিছনে, ওইটাতে একটু মাটি মুটি আর আমের গাছের চারা। পরে আমি কি করলাম, এই আম গাছটা এনতে উঠায় আরেক জায়গায় নিয়ে বুনতে আছে। তো এনকার কতটি স্থানীয় পোলাপানা ছিল, নাম হচ্ছে শাহিন, মামুন, নাদিম। ওরা 3 জন আমার দেখছে, লক্ষ্য করছে আমি গাছটা লাগাইতেছি। তখন ওরা কিরে আমাদের ছাদে তো টপ আছে, ওরে দিয়ে গাছ লাগাম, চল ওরে আমরা বন্ধু বানাই আনি। ওরা 3 জনে গিয়ে আসে আমারে কইতাছে আমাদের বন্ধু হইবা। কি কো তোমরা বন্ধু হমু? আমি তো কুস্তা চিনি না, জানি না, তোমরা সাথে ঘুরলে কিতা হইব না হইব আন্তাজি। পরে সমস্যা নাই, তুমি আমাদের সাথে সবসময় চলবা ফিরবা, আর আমরা যা যা করি তাই করো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। এক পর্যায়ে দেখা গেল ওর সাথে মিশে গেছি। ওরা আবার যে সিনিয়র ব্যাচ আছে তাদের কাছে পরিচয় করে দিল, জিন্না, রনি, তারপর হইলো অবি, শশী, ওরা হইলো বড় ভাই। যদি আমার বন্ধু বান্ধব, ওরা তো স্কুলে পড়ে, ওরা থাকে পড়ালেখা নিয়ে ব্যস্ত, আর আমি থাকি ওর সাথে বড় ভাই বেড়ার সাথে। বড় ভাই বেড়াদের সাথে থাকতে থাকতে ওরা এক সময় দেখা গেল কি যে এটা আনবার দে, ওটা আনবার দে, যে টুকটাক আর কি কাম কাজ দিয়ে দেয়। যে দোকান। পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নাই? না, পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নেই। পড়াশোনা করতেন না আপনি? দিছিল, ব্রাক স্কুলে দিছিল, তখন আমি পড়ালেখা করতাম না। আমার একদিক দিয়ে দেয়, আরেক দিক দিয়ে আমি আয়া পড়ি। মানে পড়াশোনা করে পছন্দই করতেন না? কেন পছন্দ করতেন না? পছন্দ করতাম না বলতে, তখন ওই পড়ালেখার দিকে আমার কোনো নলেজ ছিল না, তখন খালি দুষ্টামি ফাইলাম। এর জন্য আপনার বাড়ি থেকে কোনো শাসন করা বা বকাঝকা দেওয়া? শাসন করা তো, বকাঝকা তো যা করা করছি, বাপে করছে। তবে বাপে অসুস্থ, বাপে আর তেমন একটা শাসন করতে পারে না। কারণ যখন ওদের সাথে পরিচিত হয়ে গেল, তখন ধরা ছোঁয়ার বাইরে সারাদিন ঘরেই থাকি না, তাহলে আমারে বিচার করবো কি, বকাঝকা দিব কি? ওকে, পরিচিত হওয়ার পর? হ্যাঁ, পরিচিত হওয়ার পর ওদের বড় বেশ, যেমন হাফিজ, তারপরে রেজা, কালা ফারুক, ওদের সাথে পরিচয় করাই দিল। পরিচয় করাই দেওয়ার পরে তারা কি করলো, এক পর্যায়ে দেখা গেল আমারে টাকা দেয়,
ওইখানে শালি মাজারের পিছনে একটা কলা বাগান আছে, ওই সাইডে একটা বস্তি আছে, ওই বস্তিতে পরিচয় করাই দিয়ে দিচ্ছে প্রত্যেক দিন যায় পুটলা আনুন, ওই পুটলা আনুন টাকা দিয়া দেয়, প্রত্যেক দিন যায় সেটা পুটলা আনি আর ফেন্সির বোতল আনি, আর না সেটা ওদেরকে দেয়, ওরা তানির মাঠে বসে বসে খায়। ফেন্সিডিল আপনি কোথা থেকে নিয়ে আসতেন? ওই বস্তি থেকে। ওকে, পুটলাটা কি ছিল? পুটলা ছিল গাঁজা। পোটলা হচ্ছে গাঁজা আর হচ্ছে ফেন্সিডিল। কি পেতেন আপনি এই বিনিময়ে? এর বিনিময়ে এই তো আমার রুটি কলা খাওয়ার টাকা দিত। আপনি কি জানতেন যে আপনি কি নিয়ে আসছেন? না না, তখন তো আমি এটা বুঝতেনই না। ওকে, তারপর আপনি জিজ্ঞেস করতেন না যে কি নিয়ে আসো এগুলো আমার দিয়া? না, আমি জিজ্ঞাসা করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ ওরা তো, আমি তো অন্ধবিশ্বাসী, ওরা যা বলে আমি তাই করি। ওকে, যদি এখন আমার থেকে একটু বড় মানুষ যাইতে আছে, যদি বলে ওরে মার, আমি দুমদারাক্কা মার আরম্ভ করতাম। মানে একদম পুরো ওদের একেবারে ফ্যান হয়ে গিয়েছে? হ্যাঁ, ফ্যান হয়ে গেছি ডাইরেক্ট। ভাই কি করতে হইব কোন, ওরে মার, মাইরা একবারে। মানে ওরা তো আপনার চেয়ে বয়স অনেক বড় ছিল? বয়সে বড়, সিনিয়র। ওকে, তারা আপনাকে এভাবে ব্যবহার করছে? ব্যবহার এবং ওরা এলাকার কোনো ভালো লোকজন ছিল না? না, সন্ত্রাসী মাস্তান টাইপের ছিল? মাস্তান টাইপের। তারপর দেখা গেল কি একদিন, 2 দিন 3 দিন এরকম আনতে থাকি। এক পর্যায়ে দেখা গেল কি যে ওরা অনেক সময় গার্মেন্টস থেকে লোক আসে, কয় যে কালা এদিকে। কি নামে ডাকতো? কালা? হ্যাঁ, কালা, কালা এদিকে। আমি জি ভাই বলেন। কয় কালকে তো তাজু ভাই মুক্তি পাইব জেলে থেকে, কয় এর লাগে কিছু ব্যবস্থা করতে হইব, আজকে তো বেতন পাইছে, দড়ি ঠেট দিই। পরে একটা সোয়ামিল আছে পুরা গার্মেন্টস এর সামনেই, ওই যে গার্মেন্টস তারই সোয়ামিল, ওইখানে বসে থাকতাম। যখন বেতন হইতো, বিকালে বেতন হইতো, রাত্রে ছুটি দিত 8টা বাজে, তখন বলতো যে ওরে ধর। আমি যাই নগদে যায় কুলে উঠে যাইতাম, কুলে উঠে সাইরে একবারে টাকা নিয়ে নিতাম। মানে এইভাবে গার্মেন্টস এর মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে নিতাম। এই গুল্লিটা যেই কয়জন যাইতো এই কয়জনেরই, তাও সব নিতাম না, কিছু রাখতাম কিছু নিতাম, কারণ চিন্তা করতাম যে আমরা সবাই কাছ থেকে মিলাই নেবো, সবটি নিলে আবার ওরা চলবো কি। তো এতেও বাধা দিত না মেয়েরা? হ্যাঁ, বাধা দিত। বাধা দেওয়ার সময় এদিক ওদিক চাইতো, চাইয়া দেখতো যে বড় ভাইরা আছে, তখন আর বাধা দিত না, কারণ বাধা দিলেই জানে যে দৌড়ে নিয়ে যাবো, ওই কারণে কোনো বাধা কিচ্ছু দিত না। পরে এই টাকা সব ওদের কাছ থেকে অর্ধেক করে নিয়ে যেত। নেওয়ার পরে তাজু ভাই আইছে, যেদিন আইছে, আসার পরে তার সাথে দেখা করলাম, যে ওরা কইলো যে ভাই ও তো ভালো একটা সাহসী পোলা, ও তো আস্তে আস্তে দেখা যায় ভালো। এই তাজুটা কে? তাজুটা হচ্ছে যে ওই এলাকারই স্থানীয়, ওর বউয়ের কাছ থেকে যৌতুক চাইছিল, তখন না করছে, তখন সে কি করছে, তার বউরে এসিড দিয়ে পুরো মেরে। তখন তো তারা সবাই চিনে এলাকার, একবারে পুলিশে ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, পুলিশে ধরাই দিয়েছে, তারপর আবার জেল থেকে ছুটাইছে। ওকে, তাকে আপনারা এইভাবে সংবর্ধনা দিচ্ছেন? হ্যাঁ, তাকে আমরা সংবর্ধনা দিচ্ছি। তখন বলছে যে কালা আইছে, তখন যে বলছে তাকে একটা তাজু একটা চর মারে ঘুরে, কয়ে বেটা তুই জানোস না এলাকায় যে কালা জাহাঙ্গীর আছে, শীর্ষ সন্ত্রাস, তুই ওরা কালা জাহাঙ্গীর ডাকস, ও তো বড় হইলে তো ওই নামে ওরা দূরে নিয়ে যাইব। পরে ওরা কইছে আচ্ছা ভাই ভুল হইছে, ডাকুন না। কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব, তারা সবাই ডাকে। এখন তাজু ভাই, আপনি দেখতে কালো এবং আপনার নাম হচ্ছে জাহাঙ্গীর, সবাই আপনাকে পেছনে ডাকতো কালা জাহাঙ্গীর। ওকে, কিন্তু ওই এলাকার ভিতরে শীর্ষ সন্ত্রাস আছে কালা জাহাঙ্গীর। ওই এলাকার ভিতরে আরেকজন সন্ত্রাসী ছিল যার নাম কালা জাহাঙ্গীর। সে বিদেশ চলে গেছে। ওকে, যাই হোক, তারপর এক পর্যায়ে দেখা গেল কি যে পুরা এলাকায় নাম ফিরতে গেছে আমার, যে কালা জাহাঙ্গীর। তখন মা বাপে, স্বাস্থ্য, ভাই ব্রাদার যারা আছে সবাই আতঙ্ক হয়ে গেছে যে ও তো এরকম খারাপ দিকে চলে যাইতেছে, তাহলে তো ও তো বেশি দিন টিকবো না, ওর যে কোনো টাইমে করস ফায়ার হইতে পারে, এই সে হইতে পারে, বড় হইলেই। ওর মানে সবাই আমার নিয়ে চিন্তাধারা আরম্ভ করলো। তখন দেখা গেল কি কয়েক মাস পরে আমার বাড়িতে পুরা বাড়ি ঘিরা দিয়ে লাই দিছে, আর্মি এসে ঘিরা দিয়ে দিছে। এখন তো কয় যে কালা জাহাঙ্গীর কেটা বাইরেও, আর আমি গেটের সামনে উপস্থিত, আর আমার মাও সামনে। আমার মা তো গেরাইমা কয় বাবারে কি হইছে, বাবা আপনারা কি লিগে আইসেন, কি কইছে আমার ফুলা কি করছে, এসে কয়ে বেটি তোর পুলা, এটা কালা জাহাঙ্গীর তোর পুলা, বাইর কর তাড়াতাড়ি। পরে আমার মা তো হাইরে কি কান্দা, আমার দেখাই বাড়ি চাই না যে আমার এই পুলা। পরে কই তোর পুলা, মারে এক পর্যায়ে ধাক্কাই মারলো হালকা একটু। পরে কই যে বাবা এইটাই তো আমার পুলা। তখন এক পর্যায়ে হাসতে লাগলো, কি এটা তোর পোলা, একটু পোলা কালা জাহাঙ্গীর, আমরা কি কালা জাহাঙ্গীরের কাছে আইছি, এই নাম কেডা দিছে, কোন এলাকার পোলা পাই। তখন যারে পাইছে তারই লাঠি চাষ, যারে পাইছে সামনে তারই লাঠি চাষ করছে, যে ওর নাম এই নাম ধরে ডাকছিল। প্রিয় শ্রোতা, এখানে আপনাদেরকে নোট করতে চাই, কালা জাহাঙ্গীর নামে একজন শীর্ষ সন্ত্রাসীকে আপনারা হয়তো অনেকেই চেনেন, কিন্তু ওরও নাম ঠিক একই এলাকায় কালা জাহাঙ্গীর নামে, এবং ওর জীবনের যে অপরাধগুলো সেগুলো ওই কালা জাহাঙ্গীরের চাইতে কোনো অংশেই কম নয়, কারণ একের পর এক আমরা সেগুলো আবিষ্কার করব। আমরা সিরিয়ালি একটু যাবার চেষ্টা করি, একজন মানুষ কতটা দুর্ধর্ষ ভাবে অপরাধী হতে পারেন সেটা আজকের এই কালা জাহাঙ্গীর জাস্ট তাকে জানলেই চলবে, আর কিছু জানতে হবে না।
ওকে, তারপর কি হলো? তারপরে এক পর্যায়ে দেখা গেল কি যে সব বন্ধু বান্ধবরা কয় আচ্ছা তুই তো আমাদের সাথে মিশছ, কিন্তু আমাদের তো খেলা লাগে, মানে আম কাঁঠালের সিজন শেষ, এখন খেলার সময় আইছে, প্রায় বর্ষাকাল শুরু হয়ে গেছে, আমাদের খেলা লাগবো, ফুটবল কিনা লাগবো, এটা কিনা লাগবো, এটা কিনা লাগবো, টাকার তো দরকার। তো ভাই আবার মাছের ব্যবসা করে, তখন বাইরের পকেট থেকে বাইরের পকেট সাত খুললে থয়ে আসলে 100-150 টাকা নিয়ে যাবে, তৎকালীন 100-150 টাকাই অনেক। ওকে, নিয়ে যাইতাম। ভাই মানে তাজু? না, তাহলে আমরা আপন ভাই। ওকে, মাছের ব্যবসা করে, তার কাছ থেকে নিয়ে যাইতাম। নিয়ে আসে ওরা যদি সবাই মিলাই তো 50 টাকা, আমি দিতাম 100 টাকা। তখন ওরা আমার খুব বাবা দিত, ও এত টাকা তুই পাইছিস তুই। আমি মনে করতাম আমার মতন আর রাজা বাসায় কেউ না, কিন্তু ঘরে বাত নেই, তা তো আমার নলেজে ঢুকে না। পরে ফুটবল কিনে আনতাম, আইনা সেরা খেলতাম, টুর্নামেন্ট খেললে ছাড়তাম। কোথায় তো খেলা শেষ, তাহলে আমাকে তো একটা পার্টি করতে হইব, খাওয়া দিতে হইব, রেস্টুরেন্ট আছে 1 নাম্বার, চল 1 নাম্বারে দাম। তো টাকা বাইর কর, আমারে কইতেছে ওরা টাকা বাইর কর। আমি তো আর ওদেরকে প্রশ্ন করি না যে তোরা বাইর কর, আমার কথা হলে ওদের সাথে আমি চলতেছি, এটাই তো বেশি, কারণ ওরা কই আর আমি কই। পরে আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে, আমি আজকে একটু ফিটিং মাইরাই। ফিটিং মানে আজকে জুমার দিন, আমি যাইতেছি দাঁড়া। জুমার দিন কি করবি? আমার এক বন্ধু কইতাছে, আরে জানোস না ও কি করবো, মানে ও যেমনি পারো কেমনি টাকা জোগাড় করবো। পরে ওরা তো যেটা কইতাছে ওটাও জানে। আচ্ছা দোস্ত আমি বাইরে খারাই থাকুম, তুই যাবি, যাই সেরা আনি। গেলাম মসজিদে, খালি পায়ে গেলাম, নামাজ শেষ না হইতেই আবার আয়া বললাম, আয় পায়ে জুতা। তখন জুতা দেয়া যায়, ও দোস্ত ভালোই তো, চামড়ার জুতা দিই, অনেক দামি বেচা যাইব। 1 নাম্বার চূড়া মার্কেট আছে, একজনের সাথে কন্ট্যাক্ট হইলো যে আমরা যে কোনো টাইমে আসুন, আপনি দাম বুঝমতে দিয়ে দিবেন। 500 টাকার জুতা 100 টাকা হইলে আমাদের এনাফ। নতুন নতুন জুতা নিয়ে এরকম ভাবে প্রত্যেক, এমনও দিন গেছে শুক্রবার ছাড়াও নিছি, আর জুমার দিন তো মিসই নেই। এরকম ভাবে নিতে নিতে দেখা যায় প্রায় 70-80 জোড়া জুতা নিয়ে গেছি। নিয়ে এসে এরা বেচাই বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খাইছি। আর আমি বড় লোকই দেখাইছি যে আমার তো কি টাকা, আমার টাকার অভাব নেই, আমার টাকা দিয়ে আমি চুরিদারি কইরা ওগুলো নিয়ে খাওয়াইছি। তো ওই দোস্ত আজকে তো শহর রাত, বেশি টাকা লাগবো, বুম আনা লাগবো, মানে বুম ফুটামো শহরে। তাই আমি কইলাম তাহলে ঠিক আছে, তাহলে কি করা যায়। দেখলাম আমার নামে নামে একজন বিল্ডিং করতেছে, সে ওয়ার্কশপের দোকান থেকে অনেক টাকা কামায়, সে বিল্ডিং করতেছে, 5 তলা করবো, 4 তলা কমপ্লিট হয়েছে। পরে টয়লেটের যে পাইপ পিছন দিয়ে 2 সাইডে 2 সিপা আছে, ওই সাইডে এক বিল্ডিং, এই পাশে এক বিল্ডিং, ডাইন সাইড বাম সাইডে 2 সাইডে বিল্ডিং। ওই টয়লেটের পাইপ বাই আমি উঠে গেছি। পাইপ বাই উইটা ইচ্ছা মতন যে রড গুলা, লম্বা রড না যেগুলা বেকা করে থুয়ে রাখছে গুল গুল, এগুলা ইচ্ছা মতন বস্তায় বললাম বইরা সেরা বান দিলাম। তখন রাত প্রায় 11টা 11:30 বাজে। ওকে, অনুমানিক বললাম বইরা সেরা নামাইলাম, রশি ভালো করে বান দিয়া, ওইখানে একটা ইয়া ছিল রটের সাথে বান দেয়া, বস্তা আস্তে 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 করে চাললাম। তো নিচে একটা বন্ধু ছিল, নাম হইলো পাপেল, ও ধরছে। ধৈরা সেরা নিয়ে সেরা আমাদের সব জায়গায় কন্ট্যাক্ট করা ছিল যে আমরা এটি নিয়ে আসুন, এটি আপনারা খালি কিনবেন। আচ্ছা তাহলে ঠিক আছে। পরে ওই দোকানে মাপলাম, দেখলাম 13 কেজি হয়েছে। 13 কেজি তৎকালীন 16 টাকা না 17 টাকা কেজি ছিল। তখন প্রায় অনেক টাকা হয়েছে, 500-550 টাকার মতন। কোনো ভয় ডর কাজ করতো আপনার মধ্যে? তখন কোনো ভয় ডর ছিল না। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স প্রায় 12-12.5। ওকে, তারপর কোনো ভয় ডর কাজ করতো না। যাই বেচে আইতাম, বেচে এসেরা গেছি গাড়ির ছাদে কইরেই সাবার গেছি, সাবার নামা বাজার থেকে সেরা বোম কিনে আনছি। বোম কিনে না সেরা তখন সব বন্ধুরা মিল্লা বোম ফুটাইছি। ফুটাই মোটায় সেরা সকালবেলা হয়েছে, তখন কয়ে যে আমরা ফুটবল খেলার সময় টুর্নামেন্ট রাখুন। তো বাগবাড়ি, দিয়াবাড়ি, বর্ধনবাড়ি, লালকুড়ি সব মিলে সেরা একটা টুর্নামেন্ট রাখা হয়েছে। বড় ভাইরা রেখা দিছে ছোট ভাইদের সাথে খেলা হইব। ওকে, গোল টোল সব, পায়ের গোল কি হাতের গোল কিনা, গোল টোল সবই টানানো হয়েছে। টানানোর পরে দেখা গেল যে আমরা সবসময় আমরা জিতা যাই, কারণ আমাদের মাঠ, আমাদের সবকিছু, আর আমরা সবসময় খেলার আগে প্ল্যান করে রাখি, আমরা জিতা যাই। তখন বাগবাড়ির পোলাপাইন খুব ডেঞ্জারাস, ওরা মানতে চায় না। এক পর্যায়ে দেখা গেল আমাদের মাঠে আমাদের সাথে তর্কাতর্কি, গ্যাঞ্জাম লেগে গেল। পরে বড় ভাইরা ফিরাই দিয়ে দিচ্ছে, কয়ে যে নিজের মাঠে গ্যাঞ্জাম করবি, ওরা পরে ওদের বড় ভাইরা খারাপ বলবো, কারণ নিজের মাঠ পায়া আমাদের পোলাপানের মাইরা দিচ্ছ, তোরা কিছু কস নেই, তাই কেউ ওর সাথে গ্যাঞ্জাম করে লাভ নেই। পরে ওরা গেল গা, অনেকদিন গ্যাপ গেছে, ও গেছে গা। আমি কি করলাম, আমার এক বন্ধুরে নিয়ে, বন্ধু আজকে তো টাকা দরকার, চল যাই। আমার ও বুদ্ধি দেয় সবসময়, কয়া যায় ভাইয়ের বাসায় যাই, বড় ভাইয়ের বাসায়, মানে ফ্ল্যাট বাসায়। আমি কই তাহলে চল যাই। কই কি করতে হইব, কয়া জুতাটি খুললাতে, খালি পায়ে গেলাম দুইজনই যায় সেরা জুতা নিয়ে এলাম। দরজার সামনে জুতা পাইলাম, জুতা পায়ে পরে নিয়ে এলাম।
ওই 2 জোড়া জুতা প্রায় 250 টাকা বেচছি। বেচে টেচা দুইজনে যায় ইচ্ছা মতন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। পরে আরেক পর্যায়ে দেখা গেল আরেক বড় ভাইয়ের বাসার জুতা নেই, তখন তো জানে যে ওই একমাত্র এলাকার ভিতরে চুরি করে, আর কেউ নেই। কিন্তু ওই জুতা আমি নেই নাই, এটা আমি জানি। পরে আমারে মনে করেন যে জুতা নেই নেই আমি, তারপরে আমারে নিচে টাকা। আমি কইলাম যে ভাই কি হয়েছে, আমি তো সাহস বুক ফুলায় কথা কইতেছি, ভাই কি হয়েছে, কয়ে দিকে সাদে আয়। পরে সাদে নিয়ে আসে আমার ইচ্ছা মতনে বাঁধছে, বাঁধে এতটুকু মোটা একটা রড ছিল, রড দিয়ে ইচ্ছা মতনে বাইরেছে। তুই জুতা নিছস কি লেগে? আমি কই ভাই আমি জুতা নিই। তো তুই নিছস, তোর কুয়াই লাগবো। পরে এক পর্যায়ে অনেকগুলা বাড়ি দিছে, আমার পায়েও একটা বাড়ি দিছে, এই জায়গাটা পুরো মাংস ছিটটা ফিটটা গেছে। এখন ওই চিহ্নটা আছে, অনেক দিনের আগের চিহ্ন এখনো আছে একটু। তারপরে মাংস ছিটটা ফিটটা গেছে, আমার অনেক মাইট দূর করে। আর আমি কাঁদতেছি যে ভাই আমি তো আপনার জুতা নেই নেই, আপনি কে লিগে আমার এই দোষারোপটা করতেছেন? তুই নিছ। আর আমার চেহারাও দেখতে খারাপ, টুকাই মতন চেহারা। জের যেটা হারাক আমার নামে। আর বেশিরভাগ ওই এলাকার 50% জিনিস আমি একাই নিতাম, যেটা হারাই তো ওটা আমি একাই নিতাম। সবার জানা হয়ে গেছে মোটামুটি যে আমি এলাকার ভিতরে এই চুরির কাজটা করেন, চুরির কাজটা করি। পরে আবার ওরা আমি দুইজনে মিল্লা গেলাম ঘুরতে বাগবাড়ির ওদিকে, শহীদ মিনারের দিক যাই যায় ঘুরে আসি। বিকালে একদিন গেছি, পরে ওরা আমারে দেখছে, ও নিজেই দেখছে যে এটার সাথে আমি হাতাহাতি করছি খেলার ভিতরে। পরে ও সবাই ডাইকে আনলো যে আইসে, তো আইসে ও দুইজন, আমরা দুইজন, আর ওরা 15-20 জন ইচ্ছা মতো না আমাদের মারছে। আর ও কি করলো, একটা ওকিস্টিক আনলো আইন না, আমারে 3টা বারে দিছে মাথার ভিতরে। ওরা মাথার ভিতরে বাড়ি দিছে, আর ওরা কোন রকম মাইরা খেলে আহত করছে, বেশি একটা আঘাত দেয় না, খালি পিঠের ভিতরে মারছে। আর আমার একবার রক্ত বাইর করে লাগছে। তখন আমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি। পরে ও আমার নিজে টাইনে আনছে, টাইনে আনার পরে যখন রাস্তার মাঝখানে আইলো, তখন কি আনাইছে, তখন আমি বললাম যে বাড়িতে যায় বলিস না যে আমার মানুষে মারছে, কারণ মানুষে যদি মারছে বলিস তাহলে আরো মারবো। বললি যে ও পা পিছলা খেয়া এক গাড়ির সাথে ধাক্কা খেয়া মাথা ফেটে গেছে। কারণ আমার যে আনতে আমি অনেক মার খেয়েছি, যে জায়গাতে মারো, কিন্তু বাড়িতে কোনো সময় কইছি না যে আমার অনেক মার খেয়েছেন। মানে কি আপনি গণপিটুনিও খেয়েছেন? গণপিটুনিও খাইছি, মসজিদের জুতা চুরি করতে যায় গণপিটুনি। তো আমি যদি মার খেতাম, আমার যতই রক্ত থাকতো, আমি কোনো সময় বাড়িতে কইতাম না যে আমার মানুষে মারছে। যখন গণপিটুনি খেতেন, আমরা তো গণপিটুনি মাঝে মাঝে দেখি, তো অমানসিক নির্যাতন আপনি সহ্য করতেন কিভাবে? সহ্য করতাম কিভাবে, তখন অনেকে বলতো যে হালকা পাতলাই মারতো, তেমন একটা মারতো না, কারণ তখন তো আমি ছোট। বলতো যে না বুঝে নাই, কেউ বলতো বুঝে নাই, আর কেউ লাত্তি দেখো তো বুঝে নাই, মানে ও বুঝছে এটা করছে এই সেই। কেউ লাত্তি মারতো, আবার কেউ আবার সারাই দিত, ওইরকম ভাবে আমি কোন রকম ছিটাইতাম। আর আমার কান্দা দেখলে এমনি ছেড়ে দিত, কারণ আমি ছোট মানুষ, এরকম চিল্লা পাল্লা বেড়ে কান্দতাম। তখন অনেকজনে দেখতো যে মায়া লেগে যেত, ছেড়ে দিত, কয়ে যাই। ওকে, তো যে ঘটনা বলছিলেন আপনি, তারপর বাড়িতে আসার পরে আম্মা আব্বা কয় কি হয়েছে, কয়া জ্বর তো গাড়িতে মাথা লাগিয়া ফেটে গেছে, এরকম ভাবে সত্য মিথ্যা বানায় কইছে। পরে চিকিৎসা করে আনলো। পরে আমার যে বড় সিনিয়র ভাই জিন্না ভাই, সে বললো কি হয়েছে আমার কাছে কইলা। আমি কইলাম যে ভাই এরকম অবস্থা। কয় ঠিক আছে, ওরা চিন্না রাখছিস না? আমি কইলাম হ্যাঁ ভাই চিন্না তো রাখছি ওরা। কয় আচ্ছা তাহলে দেখিস ওরা কোনোদিন ওরা একলা পাস। পরে একদিন দেখা গেল যে এই 2-3 মাস গেল গা, শহর আইতাইলো ও আইসে নামাজ পড়তে, ওর এক ফ্রেন্ডে নিয়ে, বন্ধুরে নিয়ে। ওই এলাকায় নতুন মসজিদ হয়েছে, আই যায় ওইখানে। ওরও মনে হয় ওইগুলা খেয়াল নাই। আর আমি তো এই এলাকার স্থানীয় না, গ্রাম থেকে আইসি, ও তেরকম একটা গুরুত্ব দেয় না, দূর ওরে মারলেই কি আর না মারলেই কি। পরে ও আইসার পরে আমি সব বন্ধু বান্ধবের ডাক দিলাম, আর বাইরেও ডাক দিলাম যে ভাই এই অবস্থা। ও আইসে সত্যি। পরে ও নিচতলায় নামাজ পড়তেছে, আর আমরা সবাই ছাদে বসে অনেক পিচিরে পাঠাইলাম, ভাই ওরে বুদ্ধি দিয়ে দিল, যা ওরে নিয়ে আয়, যে কোনো একটা কৌশল শিখাই দিল, আমি আর শুনিনি। পরে ওর কৌশল শিখাই দিচ্ছে, ও আইসে ছাদের উপর। আসার পরে ছাদের উপর আইসে, তুই কি ওরা মারছিলি? পরে তো আমার এত মানুষ দেখে ও কাঁপা আরম্ভ করছে, মারছিলাম তো, অপরাধ করছে লেগে মারছি। ও ডাইরেক্ট এমনি কইতাছে। আমি নগতেই একটা ঘুষি মারছি ওর চাপার ভিতরে। আর যে আমার সিনিয়র জিন্না ভাই, কি করছে, আসে রাজমিস্ত্রি তো কাজ করে, রাত্রেবেলা সব ছুঁয়ে রাখছে, হাতুড়িটা নিয়ে ডাইরেক্ট একবারে মাথায়। এখন সেও চাই না যে মাথায় বসুক, চাইছিল গর্দানে দিবার, একবারে ডাইরেক্ট মাথায়। আর মগজ আইসে আমার একবারে গালের ভিতরে। এখন ও তো এমনি কাঁপতাছে, ওরে লাত্তিটা দিছে নিচে ফালায়, নিচে একটা চিপা ছিল ফালাই দিতে। পরে আমরা
ওইখান থেকে নেমে আসি। আর কেউ এটা জানে কি না জানে, কিন্তু আমরা যে মারছি তা কেউ জানে না আজ পর্যন্ত, খালি আমরা বন্ধু বান্ধবরা জানি। পরে কি হলো? পরের দিন সকালবেলা যখন লাশ খুঁজে পেল? হ্যাঁ, পরের দিন সকালবেলা তো অনেক মানুষ জমে গেছে, আমরাও তো দর্শক হিসাবে দেখতাছি। কেউ তো জানে না যে আমরা এই কাম করছি, কিংবা আমাদের সাথে ওর কোনো শত্রুতা ছিল। পোলাপাইন একসময় তো যাকে দিয়ে ডেকে আনলেন ওকে, সে তো জানতো আলটিমেটলি? হ্যাঁ, সে তো আমাদের লোকই। ওকে, কয়জন ছিলেন আপনারা? আমরা প্রায় বন্ধু বান্ধব ছিলাম 15 জন, আর সিনিয়র একলাই বড় ভাই। কেউ এর মধ্যে থেকে ফাঁস করেনি? না, কেউ ফাঁস করেনি। যে ফাঁস করবো সেই তো ফাঁসবো, কারণ এখানে তো সবাই সেও জড়িত ছিল। কারণ একসাথে চলাফেরা করি, ওটা গোপন হয়ে গেছে। তো এক পর্যায়ে দেখা গেল আমি ওইখানে চুরি করি। আমাদের রুমের পাশে এক বাড়াইটা ছিল, তার একটা রিক্সা রাখতো বাসার ভিতরে। সে যেদিন বিল লাগাইতো এরপরের দিনই রিক্সার বিল নিয়ে যাইতাম আমি আর পাপেল মিল্লা দুইজনে। ও পড়ালেখা করতো না, আমিও করতাম। পরে এক পরে দেখা গেল ওই সাইডে একটা গ্যারেজ আছে ল্যাংরাপুটি, ওই গ্যারেজের ভিতরে যায় এমনি বসতাম, বসে আড্ডা মারতাম। সবাই মনে করতো আড্ডাই মারতাছি। বাস একটা প্লাস নিয়া সেলাইরেন্স নিয়া বেল খুললা নিয়ে সেরে বিচ চালাইতাম 20 টাকা করে। তো এরকম ডেলি 20-25টা বেল আমরা নিতামই, মিস নাই। ওই গ্যারেজতে নিতাম, আবার অন্য রিক্সার বেলটা নিয়ে যেতাম, নিয়ে বেচতাম। ওটা সহজ কাম, খালি একটা নাট খুললেই বাস বেলটা খুললা যেতাম। পরে দেখতাম যে এলাকার ভিতরে কোন দোকানে বসে চা খাইতেছে কোন রিক্সাওয়ালা, আমরা রিক্সার সাইডে খাড়ায়া আস্তে আস্তে। বেল মানে কি বেলের উপরের পার্টটা? উপরের পার্টটা, ওটা একটা নাট খুললেই খুললা, ওটা নিয়ে এসে বিক্রি করে ফেলাইতাম। তো একদিন এক গ্যারেজে ধরাও পড়ছি, তখন তো চুরের 10 দিন আর সাউথের একদিনকেই ফাঁস হয়ে গেছে যে ওই সব বিল নিছে। পরে ইচ্ছা মতনে পিটাইছে, এই রিক্সার রড মট দিয়ে ইচ্ছা মতনে পিটাইছে। পিটানির পর নিজের এলাকার ভিতরে তো তখন বাপ মারে ডাকাইছে, ডাকায় সাইরা কইছে যে তোমার পোলা তো এরম করে চুরি ডাকাতি করে, চিন্তাই মিন্তাই করে, তোমার পোলা তো এই সেই এটা অনেক বিচার দিছে। আর আব্বা তো একজন হুজুর মানুষ, সহ্য করতে পারে না, পুরো ওইখানে কান্দা দিছে যে আমার পোলা যে এত খারাপ হইব আমি কল্পনাও করিনি। আর আমার মাথার তখন ওই সেন্সটা কাজ করতো না যে আমি যে খারাপ কাজ করতেছি, ওইগুলা কোনো কিছু মনে হইতো না। পরে কয় যে না, ওরা আর এখানে রাখা যাবে না, দেশে চলে যায়। পরে দেখা গেল যে রাত্রেবেলা ঘুমাইছি, সকালে কি এর গোছানি গাছানি অমনি করে এই দেশে নিয়ে গেছে। আর আমি কইতে পারি না, কইতে পারলে আমি যাইতাম না, আর বড় ভাইরাও যাইবার দিত না। দেশে মানে কিশোরগঞ্জে? হ্যাঁ, কিশোরগঞ্জে নিজের এলাকায় চলে গেছে, বাপ মা সবাই। আর বড় ভাই তখন ছিল, বড় ভাই ছিল, আর বড় ভাইরে বিয়া করাইছে তার বউ। তারা দুজনে বলছে আমরা টাকা পাঠাবো, আপনারা জানেন। পরে গেছি যা প্রায় দেশে আব্বা এক মাদ্রাসায় ভর্তি করাইছে, আমাদের গ্রামের মাদ্রাসায় 2-এ ভর্তি করাইছে। তখন আমার 13 বছর, 2 বছর পড়ালেখা করছি, 2, 3, 4। 4-এ যখন উঠছি তখনই আমি আবার পড়ালেখা ছেড়ে দিলাম। তখন ভাইয়ের কাছে ফোন দিল যে কিরে, ও তো এরকম অবস্থা, ও তো পড়ালেখা করে না, খালি দুষ্টামি ফেজলামি করে, দেশেও দুষ্টামি ফেজলামি করি, আর দেশে কিছু খারাপ ছেলেরা আছে তাদের সাথে মিশিয়া নিজেও খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। পরে ভাই তাহলে আচ্ছা, তাহলে ওরা পাঠাই দেন, ওরা আমি যে কোনো একটা কাজে লাগাই দিব, ভাই যে ব্যবসা করে ওই ব্যবসাতে আমার ব্যবসা শিখাইব। পরে আমারে পাঠাইলো। এখন ভাই ভাবি তো এক রুমে থাকে, আমি 2 রুমে থাকতে পারি না। পরে আমার দিল চাচার ঘরে, আমার আপন চাচার ঘরে মেস দিল, ঘরে খাই আর ভাইয়ের সাথে সাথে ব্যবসা করি, টুকটাক ব্যবসা করি। আবার কয়দিন ব্যবসা করছি, পরে আমার একলাই ব্যবসাতে মাছ কিনা দিছে। পরে দেখা গেল কি যে ওরা চাচা চাচি থাকে নিচে, আর ওরা আমার দুইটা চাচতো বোন, আর আরো 2টা আছে, 2টা হইলো ছোট ছোট, একটা হইলো 5 বছর আর একটা হইলো 3 বছর এরকম। তো ওই 2টা থাকে চাচাদের সাথে, আর ওই বড় 2জন থাকে হইলো আমার সমবয়সী, একটা হইলো আমার 1 বছরের ছোট আর একটা হইলো 3 বছরের ছোট। তো ওরা 2জন আর আমি 3জন। আর চাচা চাচি নিজের ছেলের মতোই দেখতো, আর আমার তো এরকম ভাবে বাসা যাইতো না যে আমি কিংবা বড় হয়ে গেছি গা। মা বাপের কাছে সন্তান সবসময় ছোট, তো ভাই বোন একসাথে থাকতে দিছে। দেখা গেল কি যে আমি থাকতাছি হুট করে একদিন দেখা গেল কি ওর যে বড় বোন নাম হলো, ও আমারে জড়ায় ধরছে। তখন আমি ভাবলাম এক পর্যায়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হবে। আবার 2-3 দিন পরে দেখা গেল ওর ছোট বোন যেটা আছে ওটাও আমার এরকম। এখন ও জানে যে ওর সাথেই করি খালি, কিন্তু 2টার সাথে করি খালি আমি একমাত্র জানি। তো শারীরিক 1 মাস 2 মাস 3 মাস দেখা গেল যে ভাইয়ের বউয়ের সাথে যে কোনো একটা কথা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। আমি কইছি যে আমি ব্যবসা করবো, আমি নিজে আমার লাভের যে টাকা আমি নিজে আমার বাপ মার কাছে বুঝলাম। পরে আমার আবার ওদের সাথেরই আমার আপন 2টা বোন ছিল, মানে ওদের বয়সেরই, ওরা যেরকম ছোট
ও আমার আপন 2 বোনও ছোট। তখন আব্বা তো যায় আসে কোনো চাকরি বাকরি পাই না। পরে আমি কইলাম আব্বা আপনি চলে আসেন নিয়া, আসলে ওরা 2জন গার্মেন্টস করবো না, আর আমি টুকটাক যা ব্যবসা করি তাতেই চলবে। পরে আব্বা কইতে আচ্ছা ঠিক আছে তুই একটা বাসা নে। পরে আমরা ওই সেকেন্ড কলোনি মানে ওই গ্যাপ গেছে 2-3 বছর, আমরা আবার 3য় কলোনি বাসা নিছি। আর আমি ওই সাইডে যাই না, কারণ আমি এখন চাই যে সাধারণ মানুষের থাকতে, ওই সাইডে যাই না। আর ওরাও আমার চিনে না তেমন একটা, 3-4 বছর পরে আসছি। পরে দেখা গেল কি যে এক পর্যায়ে আব্বা আইসে, আম্মা আয় নাই, তারা সবাই দেশে 2 বোন নিয়ে আসছে আব্বা। পরে একটা গার্মেন্টস এ ঢুকছে, আর এর ছোটটা ঢুকে নাই, ঢুকবো গার্মেন্টস। তো যেই বাসায় বাসা নিছি এই বাসার মনে করেন যে গোসলখানা, এক সাইডে গোসলখানা আর এক সাইডে হইলো মোটর। তো ওই মোটর ছাড়তে গেলে ওই গোসলখানার যে বাঙ্গা টাঙ্গা আছে, ওই বাঙ্গা টাঙ্গা দিয়ে সবকিছু দেখা যায়। তো আমি বলতো, বাড়িওয়ালা বলতো, আমি যখন থাকতাম না বললো, আমি এমনি মোটর ছাড়ার উচিল্লা দিয়ে যাইতাম, যা দেখি একদিন যে বাড়িওয়ালার 2 মেয়ে গোসল দিতেছে, 2জনই বিয়ার লাগে। এরপরের দিন আবার আমাদের দেশেরই গ্রামেরই ওইখানে বাড়াইতে থাকে, ওইখানে 2টা মেয়ে আছে, তারারও এরকম ভাবে দেখলাম। আমি কই যে ব্যবসার থেকে আইছি, মাছের ব্যবসা থেকে আমি কই যে ডাক্তারের ঘুমের ওষুধ আনতে হবে, আমার একটা বুদ্ধি বেরিয়েছে। আর যেটা আমার সমবয়সী, আমার ছোট, এর ছোটটা তেমন একটা বাসা যায় না, আর যেটা আমার ছোট এটার বিয়ার লাইক হয়ে গেছে। আপনার ছোট মানে আমার বয়সে, আমার এক সমবয়সী, আমার ছোট আর কি। আমার পরে যে বোনটা হইছে ওইটাই আমার 2 বছরের ছোট, আর ওর 2 বছরের ছোট আরেকটা বোন আছে। ওই 2 বোন নিয়ে আসছে আমার বাপে। ওকে, তো যেটা একবারে আমি বুঝতে পারছি আপনি ঘুমের ওষুধ কেন আনতে চাচ্ছেন, বা আপনার ছোট বোনের প্রসঙ্গগুলোকে কেন আসছে এখানে। হ্যাঁ, আমি বলতেছি সিরিয়াল। তখন ডাক্তারের কাছে যা বললাম যে আমাকে ঘুমের ওষুধ দেন। তুমি তো ইয়ান পোলা পাইন, তুমি আবার কি এর ঘুমের ওষুধ দিয়ে কি করবো? আমি কই আর দেখেন না, কয়দিন ধরে ব্যবসা যাইতে পারি না, শেষ রাইতে ঘুম ধরে, ঘুমে প্রথম দিকটা ধরে না। পরে কয়ে তাহলে না, আমরা তো যে কোনো মানুষকে ঘুমের ওষুধ দিই না, আরো পাওয়ারই ওষুধ আমি চাই। পরে আমি অনেককে রিকোয়েস্ট করলাম যে দেন, দেখেন আমি ঘুমাইতে পারি না এসে। পরে দিছে আমাকে 4টা ট্যাবলেট দিছে। 4টা ট্যাবলেটের থেকে পরে আমি কি করলাম, একটা স্যালাইন আর লেবু নিলাম, শরবত বানাইলাম। আমি আজকে খুব গরম লাগতেছে, শরবত বিকেল টাইমে কই যে শরবত বানায় সবাই খাই। সবাই শরবত বানাইছি, বানায় সেটা আব্বারে দিছে 1 গ্লাস, আর আমার যেটা ছোট এটার ছোটটার নাম ওরে দিছে 1 গ্লাস, আমি গেছি 1 গ্লাস। আর 1 গ্লাসের ভিতরে ওই 4টা থেকে 3টা ট্যাবলেট আমি দিচ্ছি, দিয়ে সেরা আমার যেটা ছোট ওরা আমি খাওয়াইছি। আপন বোনকে আপনি, তারপর দেখা গেল কি 2 বোন 2 সাইডে ঘুমাইছে, আর আমি এক সাইডে, আর আব্বা মাঝখানে, আর ও একবারে সাইডে ঘুমাইছে। ঘুমানোর পর যায় সেরা আমি বলতে পারতাম। আপনি আমাকে জাস্ট একটু বলবেন যে আপনি কি এই জঘন্য কাজটা নিজের বোনের সাথেও করেছিলেন? কিন্তু তখন আমার তো মাথা ঠিক নেই, সেন্স ঠিক নেই। ওই গোসল করাতে ওইখানে দেখছি এগুলা খারাপ কাজ করছি। করার পরে আমার মনে হয়েছে যে আমার আসমান ভাঙ্গা মাটিতে পড়ছে, যে আমি কেন করলাম এই কাজ। আপনার বোন ওই পর্যায়ে কি কিছু জানতো বা কিছু জেনেছিল? তা আমি ওরা জিজ্ঞাসা করি না, বলতেও পারবো না কি ও কি জানছে না। মানে ওই সময়টাতে যে মুভমেন্ট আপনি ছিলেন তাতে আপনার বোন কিচ্ছু বুঝতে পারেনি? না, তখন কিছু বুঝতে পারেনি, কিন্তু পরে ও বুঝতে পারছে কিনা না পারছে তা। পরে কি ওই বোন আপনার সাথে স্বাভাবিক আচরণ করেছে? স্বাভাবিক আচরণ তো করছে, কিন্তু ও মনে হয় আমার বুঝতে দেয় নাই এরকম হইতে পারে, কিংবা আমি ওর সাথে এরকম ভাবে কথা কইছি। আমি ওকে শুধু এটুকুই বলার আছে যে মানুষের জীবনের অপরাধ কত বড় হতে পারে, কত ভয়াবহ হতে পারে। শুধু এটুকুই বলার আছে প্রিয় শ্রোতা, যে এরকম অপরাধী যেন কেউ কখনো না হয়। কারণ এর যে শাস্তি, এর যে ভয়াবহতা, সেটা যে ওর জীবনে কত দৃঢ়ভাবে এসছে, কত দুর্ধর্ষভাবে এসছে। এত লাখো মানুষের ঘৃণা তো অন্য বিষয়, কিন্তু ও নিজেকে যতটা ঘৃণা করে, নিজেকে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন ওর ভেতরে যে পাপবোধটা কাজ করে, এই শাস্তি তো সারা জীবনের, মনুষ্য জীবনের শাস্তি এটা। আল্লাহ ক্ষমা করুক, এটুকুই শুধু বলার আছে। তারপর দেখা গেল কি আমি সেরকম একটা ব্যবসা করতে পারি না, ল্যাপটপ করতে পারি না। পরে ভাই কইলো যে আনছোস বাড়িতে পাঠাই দে, আর আমার ছোট বোনটারও চাকরি হয়নি, আর ও একলা চাকরি করে কিছু করতে পারতেছে না, তো বাড়িতে পাঠাই। পরে তাদেরকে বাড়িতে পাঠাই দিলাম, আর ভাই ওই ফাঁকে আয়া পড়লো সাবার আইসে সাবার এলাকায় এক মাতাব্বর আছে, শান্তা মাতাব্বর, তার অনেকগুলা গরু আছে। তো যে আমার তার পোলা আবার আমার বাইরে মামা কয়ে ডাকে যে মামা আমার তো একটা লুক লাগবো, দেখো কোনো লুক টুক আছে নাকি। তো ভাই ভাবলো যে আমার একটা ভাই তো আছে বেকার, ওরেই দিয়ে দিই।
কিন্তু ওই গরুগুলা অস্ট্রেলিয়ান গরু বাছুর মাছুর নিয়ে প্রায় 17-18টা গরু ছিল, 2টা লোক লাগতো। তা আমার একলাই দিছে, আর আমি ছোট একলাই সবটি গরু সামাল দিছি। গরু রাখতে রাখতে এক পর্যায়ে দেখা গেল কি যে এত কষ্ট যা বলার বাইরে। আমি তখন ভাবলাম যে আল্লাহ, আমার মনে হয় যে এই কারণে আমি যে এই খারাপ কাজগুলা করছি, আমার মনে এই কারণে এই কষ্টগুলা দিছে। প্রত্যেক দিন ভোরবেলা 4টা বাজে উঠা লাগে, উইটা গরু সব তীরে গোসল করার লাগে। আর মালিক তো পাইপ ধরে রাখে, অনেক সময় দেখা যায় গরু থেকে আমার উপরেও পাইপ ধরে, ইচ্ছা করে ধরে যে কাম চালায় করো নাকি, ঘুমাই গেছো নাকি। গরুগুলা সবগুলা ধোয়া, আর সব বাড়ির মার টার আইনা পুরা 20 বালতি 30 বালতি মার হাতে টাইনা আনা লাগে, আইনা খাওয়ায় গরুগুলা সবগুলা সেভ করা লাগে। একদিন তার সার গরু আসিল, ওই সার গরু একটা চাইরা ভাঙ্গা লাইছে, ওই চাইরা মার মুর খায়া ময়া চাইরাটা ভাঙ্গা লাইছে গুতা দিয়া। পরে আমার এমন বকা, যা মুখ দিয়েছে তাই বকছে। আর এক একটা বড় কামলা রাখলে বেতন দেয় 8,000 10,000, আর আমার বেতন মাত্র 3,000। আর এত কষ্টের আব্বা হুট করে একদিন আইসে দেশে তায়া দেয় যে আমি এই কাজ করতেছি। পরে কয় বাবা তুই পারবি তো? আমি কই না পারলো আর কি করার আছে, এখন কাজে দিছে কাজ করতে হইব। পরে দিয়ে যে আমার আর জানে কুলায় না, অনেক সময় দেখা যায় আমার আর মার ভাঙ্গিয়ে নিয়ে যায় মারের বালতি টানতে টানতে। পরে কষ্ট হইলেও কাটে কাজ করি, আর ডেইলি 2 দিন করে ঘাস কাটি, একবার সকালে একবার বিকালে ঘাস কাটি। এখন একদিন গরু জাপাইতে জাপাইতে খেয়াল হয়েছে আমার বেড়ার দিকে, খেয়াল হয়েছে দিয়ে পুরা দিকটা টিন দিয়ে বেড়া দেওয়া, আর গোয়াল ঘরের সাইডে গোসলখানাটা, ওই গোসলখানার সাইডে হইলো সালা দেওয়া বেড়া দেওয়া। এখন আমি কিরে এটা সালা দেওয়া বেড়া দেওয়া, তাহলে দিয়ে এটা তো সবকিছু দেখা যাইবো। আমার মাথায় আবার শয়তানি কাজ করলো। পরে কি করলাম, একটা ফুটা করলাম, ফুটা কইরা সেরা দেখলাম। তারপরে আমি দেখতাছি খারাপ কাজের দিকে আবার নিশা জাগে গেল। ওখানে একটা গরু শোয়ানো ছিল ওই গোয়াল ঘরে। কি কমো ভাই এখন। আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করতে এসেছেন, আপনি স্বীকার করছেন যে আপনি যেগুলো অপরাধ করেছেন। ওকে তারপরে এই খারাপ কাজ করি, আর প্রত্যেক দিন আমি সকালবেলা 136টা বাড়াইটা ছিল, 36টা বাড়াইটার থেকে প্রায় 200 যুবতী মেয়ে আছে। এই 200 যুবতী মেয়ে গোসল করতে এই গোসলখানে আসতো, আর আমি প্রত্যেক দিন এই ফুটাটা দেখতাম। একদিন রাত্রেবেলা অফিসতে আইছে, অফিসতে আসার পরে রাত্রে সকালে গোসল দেয় না, তারা ঘুরা বেড়ে গেছে, রাত্রে গোসল দিতে। পরে আমি ওই টিনের আবার দরজা ছিল না, এমনি একটা সালা দিয়া দরজা সিস্টেম করে রাখছে, অনেক বড় বাড়ি তো, বুঝতে বাড়ির মতন। পরে রাত্রেবেলা যায় আমি জড়ায় ধরে লেগে ওরে জড়ায় ধরছি। পরে ও করে জাহাঙ্গীর ভাই কি করতেছেন তখন তো ও তো পাল্লে চিল্লানি মারে, এখন লজ্জায় চিল্লান দিতে আসে না। পরে দেখলাম যে এক পর্যায়ে অনেক মানে জোরাজুরি করতে আছে, ভাই আমার এই কাজটা করেন না ভাই, করেন। পরে আমি ওরে ছাইরা দিয়ে আসলাম। এরকম ভাবে আরেকটা মেয়ের ধরছি, পরে ও একই ভাবে কোন রকম সুইটাই আছে। কিন্তু ওরা যে চিল্লান দিব ওই নাই, কারণ চিল্লান দিলে আমি চলে যাবো গোয়াল করে, আর মানুষ এসে দেখবো, ওরা আরো লজ্জার ব্যাপার। পরে ওরা আর কোনো কিছু চিল্লাচিল্লি করে নাই। আর এখানে তো প্রায় 204টা মেয়ের আমি এখানে দেখছি। আপনি এগুলো দেখে গুনে রাখতেন? হ্যাঁ, গুনে রাখতাম। আর এই বাড়িতে কয়টা মেয়ে থাকতো তাও আমি গুনে রাখতাম, প্রত্যেকটা আমি করে রাখতাম যে আজকে ওর দেখছি কালকে ওর দেখুম, এরকম ভাবে আমি টার্গেট রাখতামই। আমার যত কাজই থাকতো তখন আমি ওই কাজ মাস একটু তাড়াগুড়া কইরা তখন আমি এই গোয়াল ঘরের কাজ করতাম, কইরা সেরে ওইখানে 204টা মেয়ের দেখছি। আর ওই বাড়িতে দেখছি প্রায় 6-7টা মেয়ের, ওরকম ভাবে প্রায় 210টা মেয়ের আমি একপরে গেলে। এত কষ্টের কাজ আমি আর পারতাছি না, এত ছোট মানুষ পারতাছি না, আরো করি খারাপ কাজ। ওই খারাপ কাজের সাথে সাথে আমার শরীরের শক্তি আরো ক্ষয়ে গেছে অনেক, আর আমি এতগুলা গরু একলা পালতেই পারতাছি না। পরে মালিককে বললাম যে আমি আর পারুম না, কই না পারলে 1 মাস সময় লাগবে, লুকায় লোক। আরে এত কষ্ট বাইরের কাছে কই ভাই, আমি তো মালিককে কইছি লোক বাউ করে লোক। এরকম করতে করতে প্রায় 4-5 মাস চলে যায়। 4-5 মাস চলে যাওয়ার পরে ওই লোক আসে, কোন রকম ওই যেত কটা লোক আসে থাকতে চায় না, প্রায় 3-4টা লোকের পরে একটা লোক টিকছে। টিকার পরে আমি কোন রকম দিয়া সেরে আইসি। আমার যে এখানে যে বড় কাকা ছিল সেকেন্ড কলোনি থাকতে মিরপুর, তারা আবার ওইখানে বাড়ি করছে, তারা ওইখানে অফিস আছে, অফিসে কন্ট্রাক্টরের নিচে নিয়ে বাড়ি করছে। তাদের বাড়িতে আমি আবার মেসে থাকি, একসাথে ব্যবসা করতাম, যেমন পিয়ারা টিয়ারা জাম টাম বেশি
ওই ব্যবসাটা করতেছি। ওই ব্যবসাতে কোন রকম 150-200 টাকা আয় আমার নিজেরই লেগে যায়। বাড়িতে পাঠাম কি, আর বাড়িতে তো এমন টাকা পাঠাইতে পারি না, বাড়িতে খুব কষ্ট করে চলতেছে। পরে দেখা গেল যে এখানে থাকতেছি মেসের সাথে, কোনো কিছু পাই না, মানে শয়তানি মাথায় ঢুকতেছে, কোনো কিছু পাই না, আর টাকা এরকম একটা আয় না। আর ওই বাসায় কোন রুমে এক বাড়াইটা থাকে, এক মেয়ে মহিলা, তার বিয়ে হয়েছে কিনা জানি না, মানে মহিলা একলাই থাকে, 30-35 বছর হইব। ওকে। তো একদিন অফিসে গেছে গা, আবার আমাদের এক রুম থেকে আরেক রুমে যাওয়া যায়, এই রুমের এক রুম থেকে আরেক রুম। আমি কি করলাম, ওই রুম বাইয়া যায়, তার একটা মোবাইল ছিল, মোবাইল সেটটাকে কোরআন শরীফের কাছে, কোরআন শরীফের ধরতে গেলে নিচেই কোরআন শরীফটা উঠায়া আমি মোবাইলটা চুরি করে নিয়ে যাই। পরে মহিলা তো আসে এমন কান্দা কাটি যা বলার বাইরে। আমি এত কষ্ট করে টাকা ইনকাম করে মোবাইলটা ইয়া করলাম, মোবাইলটা নিয়ে গেল, কেডা নিয়ে গেল। পরে তো হেরা তো সবাই জানে কেডা নিতে পারে, সবার একটা টার্গেটই তো আছে যে কেডা নিতে পারে। পরে সবাই হইচই করার আগে যে কোরআন শরীফ ধরাইব, পরে তার আগে আবার আমি নিয়ে জায়গাতে নিয়ে দিয়ে আসি। এর পরের দিন 2-1 দিন সময় দেওয়া হয়েছে আমার, শোনায় আমি আবার জায়গা দিয়ে আসি। আর আমার এই বড় কাকার ছেলে ছিল, ছোট ছেলে, ওই ছোট ছেলে বিয়া করছে, আগে একটা বিয়া করছে, বউ গেছে আবার নতুন করে নিজে সম্পর্ক করে বিয়া করছে। তো তার যে বাড়িটা 2 সাইডে বাথরুম, 2টা বাথরুম 2 পাশে, এক বাথরুম তো আরেক বাথরুমে যাওয়া যায়। তা আমি কি করলাম, বাথরুমে ঢুকিয়া দরজাটা না লাগাইয়া, পরে তারা 2জন যে জামাই বউ ঘুমায় কি সব আমি উপরে সানসিট দেওয়া আছে বেড়া দিয়া, ওই সানসিটে একটা ফুটা করছি কইরা সেটা দেখছি। মানে প্রত্যেক দিন এরকম ভাবে দেখে আমি নিজে একলা। তারা তো জানে না, আর যদিও কোনো সময় একটুখানি লড়াচড়া করে ভাবি চমকায় উপরে কেউ আসছে কিনা, ভাই কয় আরে বিলাই টিলাই হইব, এরকম ভাবে কয়ে সেরা বাস, আর কোনো টেনশন নেই না। আর আমি এরকম ভাবে অনেক দিন, প্রায় 15-20 দিনের মতো দেখতে থাকি। আর আমার যে ব্যবসায় কোনো লাভই হয় না, এক পর্যায়ে দেখা গেল যে নিজের খাওয়াটা নিজে খাইতে পারি না। পরে ব্যবসা সব ছেড়ে দিয়ে আপনি এই কাজগুলো করছেন, তাই তো? হ্যাঁ, মানে ব্যবসা তো করি, কিন্তু যে টাকা লাভ হয় টাকা আমার নিজেরই হয় না। এখন এক পর্যায়ে দেখা গেল কি, আমার স্বাস্থ্য ভাই দেখেছি তার অনেকটি লোক কাজ করে তাদের অফিসে, তাদের ইয়েতে কন্ট্যাক্টে। পরে আমি নিজে থেকেই আমি কইলাম আমি যাবো, তুই গেলে কি লাভ, তুই শিখতে পারবি, তোর সারাদিন থাকে শয়তানির ভিতরে মন, তুই কি এইসব কাজে কোনো গুরুত্ব দিবি। পরে একলা যায় মেশিন নিয়ে আসে কাজ করতে লাগলাম। 15-16 দিন হয়েছে, তাও কাজ পারি না। আর ছোট যে স্বাস্থ্য ভাই ওটা খুব জারি, আর বড় ভাই আমার আপন যে বড় ভাই, ও কাজ শিখতে পারবো, হুদাহুদি যায় সেরা টাকাটি আরো নষ্ট করবো, মেসে খায় বিল টিল কিটি কেটা দিব, এই সে মানে সবার লাঞ্ছিত হইতে লাগলাম। পরে আমার নিজের মনে জিদ লাগলো যে আমি যেভাবে হোক এই কাজটা আমি শিখুমি। পরে এই কাজটা আস্তে আস্তে দেখলাম আল্লাহর রহমতে শিখছি। এক পর্যায়ে দেখা গেল কি যে ওই অফিসেই প্যাকিং একটা মেয়ে কাজ করে, চাকরি করে, ওরে আমার খুব ভালো লাগছে। আর আরেকজন আমার কোয়ালিটি আছে, নিজে আমার দেখানির পরে আমার খুব তারে ভালো লাগছে। ভাল লাগার পরে আমি ওরে কইলাম যে আমি তো তোমারে ভালোবাসি। ও কোনো হাও কয় না, নাও কয় না, ওর চলা হয়ে চলে প্রত্যেক দিন এরকম ভাবে, প্রত্যেক দিন কইতেই থাকি। ও কোনো গুরুত্বই দেয় না, গুরুত্ব দেয় না। আর আস্তে আস্তে এই সাভার এলাকার মানুষও অনেক লোকজন পোলাপাইন ওর পরিচিত হয়ে যায়, কোনো গুরুত্বই দেয় না। একদিন বৃষ্টির দিন লাঞ্চের সময় ও বাসা থেকে বাইরে, আর ওর ছাতা নাই, আমি নিজে নিয়ে গেছি ছাতা যায় ওর মাথায় ধরে আইতে আসি আস্তে আস্তে অফিসের দিকে। ওর বাসাটা একটু দূরে পাস করছি। পরে ওরা আমি কইলাম যে তুমি যদি আজকে আমার না কো, তাহলে একটা বিল্ডিং করতেছো পাশে, আমি কই বিল্ডিং তে লাভ দিয়া পুরা মরে যাবো, আপনি মরলে মরেন, না মরলে না মরেন, এটা আমার দেওয়ার বিষয় না, খালি এইটুকুই কইছে। পরে আমি তুমি কো যায় মরেন গে, তাহলে আমি মরে যাবো। পরে ও আর কিছু কইল না। একদিন দেখা গেল কি যে সকালবেলা, খুব সকাল ভোরবেলা সেহরি খাওয়া রোজার সময় ওর বাড়িতে আমি গেছি, সেহরি খাই ওর বাড়িতে গেছি। পরে খুব দেখার ইচ্ছা হইতেছে, ওর আমি দেখুমি, খুব দেখার ইচ্ছা হইতেছে। পরে ওর বাড়িতে গেছি, যাওয়ার পরে ও দেখলাম যে ও খেতা গায়ে দেওয়া আছে আর মুখটা কোন রকম বাইরে আছে, ওরা দেখকেই আমি আইতেছি। পরে এক লোকে ফলো করছে ওই বাসা, ওর স্বাস্থ্য না কি জানি তা কইতে পারি না সম্পর্কে। ওই লোকে আবার জানে যে ওর লাগে এরকম একটা ছেলে পাগল। পরে ওই লোকে জানি নাই, এদিকে আমি কি
আমি চালু করে একটা যাইতেছি কয়ে বেটা চুরি করবার আইসস, পরে আমি খারাই গেছি, আমি নাহলে তো চুর করে পাবলিক দুগন দুলাই দিব। পরে দেখা গেল যে আরো 8-10 জন মানুষ হয়ে গেছে, জড়ো হয়ে গেছে অনেক মানুষ। পরে কয়ে যে তুই এ বাড়িতে ঢুকছিস কে? আমি কই এ বাড়িতে আমি ঢুকছি, আমি ওরে দেখার খুব মন চাইতেছে, আমি ডাইরেক্ট সরাসরি এমনি কইতাছি ওরে খুব দেখার মন চাইতেছে, ওরে আমি ভালোবাসি, ওরে আমি বিয়ে করতাম। পরে ওই লোকে আমার সাহস দিকে কয়ে যে তুই যা কইছিস আর কোন সময় এই কথা মুখ দিয়ে বের করিস। পরে এই কথা কইছে, পরে আমি আয়া পড়ছি। আইসি 1 বছর পর্যন্ত খুব ওর লাগে পাগল আছি, খুব পাগল ছিলাম। পরে এক সিজন শেষ, আমাকে তো আবার ডাল সিজন শুরু হয়ে যায়। এক সিজন শেষ, আর এক সিজন যখন শুরু হইব, এই শুরুর দিক দিয়ে ওই এলাকায় একটা অনুষ্ঠান হয় স্কুলের ভিতরে। ওই অনুষ্ঠানের ভিতরে আমি যাই, তো ওর একটা ভাই আছে, বড় ভাই। ওই ভাইটা আবার আমার টার্গেটে রাখছে। রাখার পর ও আবার কইছে যে ও আমার বোনকে ডিস্টার্ব করে, পরে মার সব পোলাবান থেকে কইছে। পরে ওই পোলাবানকে কি করছে, আমার গিরাত দিয়া মারতে ধরছে। পরে এক পর্যায়ে দেখা গেল একটা থাপড়া মারছে আমারে, এই যে আমার দাঁতটা ভেঙে গেছে। এক থাপড়ে আপনার দাঁত ভেঙে গেছে? ওকে। পরে দাঁত ভেঙে যাওয়ার পরে এক থাপড়া দিছে, পরে আমি দূর, কারণ অবশ্যই তর্ক করার সময় নেই, কারণ তর্ক করলে ওরা আমার মারবো, সত্য মিথ্যা যাচাই করতে দেবো না। কারণ আমি তো গত বছর এনে পাগল ছিলাম, এখন তো আর পাগল নেই, এখন তো আমি ওর পিছু ছাইড়া দিচ্ছি। কারণ যে রাজি না হয় তার লাগে অযথা সময় কাটায় লাভ নেই। তারপর মন থেকে ছাড়তে পারি না। পরে এইটা আয়াসের এলাকার আমার যদি পরিচিত পোলাপাইন ছিল, ওগুলো আমি কইলাম যে ভাই এই অবস্থা, ওর ভাই তো আমার মারছে, কয় তাহলে চল যাই। ওই অনুষ্ঠানে যায় এই নগদের রিয়াকশন, যেটারে পাইছে এটারেই মানে মারছে। টিয়াবাড়ির পোলাপাইন অবস্থায় ওই পোলাপাইনের আবার আমাকে ক্ষমতা বেশি, যায় এক পর্যায়ে গেন্দাম আরম্ভ করলাম, সব টিরে মারছে। মারার পরে ওর বাইরে আর পাই নাই, মেয়ের বাইরে পাই নাই। পরে মেয়ের বাইরের পরের দিন আমি যে গার্মেন্টসে চাকরি করি, যে অফিসে, এটাতেই ও কাজ করে। ওই সুপারভাইজারে কইছি, ওইখানের এক মাতাব্বরের কথা কয়ে যে আপনি ডাকে ওরে যাওয়াই লাগবে। পরে ও দেখা যায় এক পর্যায়ে গেল যে ওকে আমি চিনি না, ওই ছেলে কইলো যে ছেলে ওই মেয়ের ভাই। পরে যাই কইলাম যে ভাই ও তো কইলো এই কথা, যে ও বলে চিনে না আপনারে, ওরে ধরে নিয়ে। পরে সুপারভাইজারে যাই কইছি যে ভাই ওরা দিতে হইব। পরে ওরে দিছে, কই যাও তোমার সমস্যা নেই, যাও। গেছে, আইসে পরে ওরা এমন পিটাইছি, ইচ্ছা মতনই পিটাইছি, সবাই মিললা একবারে গণদুলাই। পরে পিটাই দিছি। ও আবার গেছে আরেক বড় ভাইয়ের দ্বারা, ওই বড় ভাই আবার আমারে ডাকায় নিছে, কি ব্যাপার তোরা মিললা ওরে মারছস, ঘটনা কি? পরে আমার বড় ভাইয়ের ডাকায় নিছে। আবার ওই বড় ভাই আবার আমার আপন বড় ভাইয়ের সাথে খুব ভালো পরিচিত, তোমার লাগি কিন্তু তোমার বাইরে কিছু কইতে দেন। পরে আমি কই ভাই শুনেন, উজ্জ্বল ভাই শুনেন, এটা তো ওরে কইছে, আমরা বলছি যে মুশারফ ভাই ডাকে, ও কই যে মুশারফ কেটা চিনি না। একটু বানায় কইলাম যে মুশারফ কেটা চিনি না। পরে কই তাহলে তো ঠিক আছে, তাহলে তো ওরে মারবই। আমার বড় ভাই উজ্জ্বল ভাইয়ের আবার বড় ভাই হলো মুশারফ। কয় তাহলে তো ঠিক আছে, তাহলে ভাইয়া যা বিচার করছে তাই। পরে আর কিছু কয় নাই, এমনি করে আবার 10-12 দিন গেছে। কয় যে আচ্ছা উজ্জ্বল কয়ে দিল, যদি ওই মেয়ের পিছনে দেই আর যদি শুনি, তাহলে কিন্তু তোমার ভাইয়ের খবর আছে, আমার ভাইয়ের কইতাছে। পরে কয়টা আচ্ছা তাহলে ভাই, আমার ভাই আর কোন সময় ওই মেয়ের পিছেও যাইবো না, আগেও নেই পিছেও নেই। আচ্ছা এই দিলে গেন্দাম গুন্দাম সেরা শেষ। পরে একদিন আমি ওই রাস্তা যাইতাছি, ওরা তো বাড়াইটিয়া, আর ওরা কোন বাসায় কখন থাকে তাও তো আমি চিনি না। এক বৃদ্ধ মহিলা এসে কইতে, বাবা আমি তো তোমার ফ্যাক্টরিতে আমি বুয়ার কাজ করি, তোমার নিয়ে তো গেঞ্জামটা হয়েছিল। পরে আমি তাহলে আমার রুমে আসো, আইসা কি হয়েছে না হয়েছে তুমি এসে ডিটেল বলো শুনি। কিন্তু ওই বাসায় যে ওরাও থাকে তা আমি জানি না, ওরা যে থাকে। পরে ওই বাসায় ঢুকার পরে এর সাথে কথা কইতেছি, এমনি দেখি যে ওর মা বাইরে এসে চিল্লাপাল্লা আরম্ভ করছে যে এই পোলা আইসে কে হেন তেন। পরে আমি খেলা এই বাসায় ওরা থাকে, আমরা আগে কইবেন না, আমি তো প্রয়োজন মনে করছি না, এই কারণে কইনি। পরে তো ওই উজ্জ্বল যে বিচার করে দিছে, হেরা ডাক দিয়া কই যে এই ছেলে আবার আসছে, আবার আইসা সেরা এখানে আমার মেয়ের পিছে লাগছে। কিন্তু এখন আমি কাউরে বুঝাইতে পারতাছি না যে ওই মহিলা আমার ডাক দিছে, কই মহিলা ডাক দিছে তুই বাসে গেলি কে? সবার প্রশ্ন এইটাই, তুই বাসে গেলি কে? তুই তো জানো তুই বাসে থাকে, কিন্তু আমি তো কইতে পারতাছি না যে হ্যাঁ এই বাসে থাকে, আমি জানি না। কই যে বাসায় মেয়ে আছে তুই বাসায় যাস, এটা ওইটা আরো যে যেটা পারে ওইটাই কইতে আছে।
পরে এক পর্যায়ে ভাই আমার থাপড়ে থুপড়ে আনলো আমার কাকার বাসায়। আনার পরে কাকার বাসায় সবাই এক রুমে বইয়া যে যেটা পারতাছি দেখেছে, ও আসলে খারাপ হয়ে গেছে গা, এটা ওইটা খারাপ, ও হ্যান ত্যান, ও মেয়ের এত কিছু হইলো তারপরে মেয়ের পিছু ছাড়তারে না, এই সেই। মানে আমি হারারে কইতেছি দেহ আমি কিন্তু ইচ্ছা করে যাই না, আমার মহিলা ডাক দিয়ে, হারা এটা বিশ্বাস করে না, কইটা কি কেউ কইলে মানবো নাকি, দেখ মহিলা ডাক দিল আর তুই গেলি গা। পরে কেউ বিশ্বাস করতেছে না। পরে এর পাশের রুম আসিল খালি, হারা দিক দিয়ে কথা কইতাছে, আমি গিয়া দাপ করে দরজা সিটকারি লাগায় একটা জুড়ের বস্তা ছিল, জুট মুট একসাথে সব বাইন দেয়া ফ্যানের সাথে টানাইছি, টানায় ডাইরেক্ট নিচে চেয়ার দিয়া ফাঁসি লয়ে লাইছি। আপনি নিজে? হ্যাঁ, নিজেই ফাঁসি লয়ে লাইছি। কেউ বিশ্বাস করে না, আর আমার বাচ্চা দেখে লাভ কি, আমার শরীরও বেশি মানে নিজের পরিবারের কেউ যদি বিশ্বাস করছে না, সুতরাং নিজে আত্মহত্যা করো। ফাঁসি অলরেডি লয়ে লাইছি। পরে যখন আমি দরজা লাগাই তখন আমার যে চাস্তো ভাই ছিল ছোট লোকমান ভাই, হ্যাঁ একটু টের পাইছে কিরে দরজা লাগাইছে ও একলা একলা। পরে ওই সাইডে রাস্তার সাইডে জ্বালানা ছিল, জ্বালানাটা দেখা যায় আমি ফাঁসি অলরেডি লয়ে লাইছি, খালি নিচ থেকে ইয়াটা সরাম আর চিল্লান আরম্ভ করছে। আমার দুলাভাই ছিল, দুলাভাই রে কইতে আছে, দুলাভাই দেওয়া ও জাহাঙ্গীর ফাঁসি নিয়ে নিছে। পরে তাড়াতাড়ি করে সেরা ওই দুলাভাই ওই রুম দিয়ে আসা যায়, ওই যে মোবাইল যে রুমতে চুরি করছে ওই রুমেই বাড়াইতে গেছে গা, ওই রুমের উপরে দিয়ে আইসা সাইরা আমার নগদে পায়ের কাছে ধরছে। যদি 10 সেকেন্ড পরে ধরতো তখনই আমি মেরে যেতাম। তখন আমার জ্ঞান হারাই গেছিল, খালি মরাটাই বাকি আছিল। কিন্তু তখন যদি আমি মইরাই যেতাম তখনই আমার মনে হয় যে সবচেয়ে বেটার হইতো, কারণ তখন মইরা গেলে আর আমার এই জ্বালা যন্ত্রণা এত কষ্ট বুক করা লাগতো না। পরে সবাই কইতে আছে যে ভাই ওরে বিয়া করা লাগবো। পরে বাড়িতে ফোন দিছে, আব্বারে কইছে। পরে আব্বা বিয়া ঠিক করছে, বিয়া ঠিক করে সেরা কয়দিন পরে খবর দিছে। পরে যাওয়ার পরে পারিবারিক ভাবে আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে এখন কত বছর বয়সে আপনি বিয়ে করলেন? 22 বছর। ওকে, তখন আপনি কি করেন পেশায়? এই জিপারের কাজ করি কন্ট্রাক্টে। ওকে, তখন প্রায় ভালো ইনকাম, 12-13 হাজার টাকা 15 হাজার টাকা এরকম বেতন পাই, স্যালারি পাই। পরে দেখা গেল যে বিয়া করছি। পরে বিয়া করার 2 মাস পরে আমি আমার বউরে নিয়ে আসি টাকা। আর এখন বর্তমানে আমি আল্লাহর রহমতে খুবই সুখে আছি। কিন্তু আমি সুখে থাকলে কি হইব, আমার শরীরে যে জ্বালা যন্ত্রণাটা, যে বুকাটা ভুগতাছি একমাত্র আমি ভালো করে জানি যে আমার যে কত কষ্ট লাগে। আমার সারাটা দিন মনে হয় যে 100 বছরের বৃদ্ধ এত কষ্ট করে না। আমার যে সমাবের আগে আপনি কি আরো কিছু বলতে চান কিনা, আপনার অতীত জীবনের এমন কোনো ঘটনা যেটা বলে আজকে লোক সম্মুখে নিজেকে একেবারে পরিষ্কার করতে চান? আমি মেয়েলি খারাপ হওয়ার পিছনে একটু যাইতে চাই যে এই কারণে এই খারাপটা হয়েছে। 1 নম্বর হচ্ছে আমি যে এলাকায় থাকতাম, যখন ফ্যামিলি সহকারে থাকতাম সেকেন্ড কলোনি, তখন ওই আমার চাচাতো বোনের জামাইয়ের বাড়ি আছে। ওকে, ওই চাচাতো বোনের বাড়িতে এক বারাইটিয়া থাকতো। ওই বারাইটিয়া হইলো সিএনজি চালাইতো ওই মেয়ের বাপ, মেয়েটার নাম হইলো তানিয়া। ওকে, তো ওদের বাড়িতে আবার সাদা কালো টিভি ছিল আর সিডি ছিল। তা আমি প্রত্যেকদিন ওর সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, প্রত্যেকদিন ক্যাসেট নিয়ে যাইতাম, মানে সিডির ক্যাসেট। আর ওর মাও খুব আদর করতো। ওকে, ক্যাসেট নিয়ে যাইতাম প্রত্যেকদিন, এরকম ভাবে পার্মানেন্টলি নিয়ে যাইতাছি। পরে একদিন কি করলাম, যা অন্য এলাকার থেকে, মানে গাবতলের ওই সাইডে খৈরামপুর এলাকা, ওই এলাকাতে যা 4টা ক্যাসেট নিয়েছি 40 টাকা দিয়ে। বলছে তোর নাম কি? আমি বলছি আমার নাম মামুন। কয় বাসা কই? আমি কই টালি কোম্পানির বাড়ি 71 বাইয়ে। মানে আমি থাকি এক জায়গায়, দিছি আরেক জায়গায়। ওকে, দিয়ে সেটা 4টা ক্যাসেট আনছি। 4টা ক্যাসেট আনার পরে আর আমার সিনিয়র ভাই বেশ বড় বেশ, আর একটা বোন ওই তানিয়ার সাথেই চলতো। ওরা দুইজনই ঘরে, ওই ঘরে থাকার পরে ক্যাসেট নিয়ে গেছি। পরে একটা মান্নার ছবি 2 ডিস্কের ভিতরে 3 ডিস্ক। পরে একটা ডিস্ক দেখা গেল যে ছোট ছোট কাপড় পরা, ওই ডিস্কটা ওরা ছাড়ছে। ছাড়ার পর দেখ মানে ক্যাসেট ছাড়ার পর পরে ওই 2টা আমি একেবারে নগদে আমার। আর এরকম ভাবে মানে ওরা হইলো ছেলে মানুষ, আমি হইলাম মেয়ে মানুষ, এরকম ভাবে। তখন আপনার বয়স কত ছিল? এই 16-15 এরকম হইব।
এবং 16-15 বছরের একটা ছেলেকে বাকি যে দুজন দেখছে তারাই কি আলটিমেটলি ক্যাসেট গুলো নিতে বলেছিল আপনাকে? হ্যাঁ, আর আমি নিজে থেকে এই ক্যাসেট নিয়ে যাইতাম। নিয়ে গেলে ছবি দেখতাম, ওর মারে নিয়ে আর ওর ঘরে যারা ভাই ব্রাদার আছে সবাই নিয়ে। আপনি কি এমন কোনো ভিডিও নিয়েছিলেন যেটা আলটিমেটলি অনৈতিক কিছু থাকে ওর মধ্যে, এরকম কোনো ভিডিও? না, আমি কোনো যাই না নেই, মানে 4টা ক্যাসেট নিছি, 4টা ক্যাসেটের ভিতরে মান্নার একটা এরকম একটা কোন সিনারি ছিল যেটা আলটিমেটলি অ্যাডাল্টদের জন্য, তো ওটা আলটিমেটলি দেখার পরে এই ধরনের প্রতিক্রিয়া আপনার প্রতি হয়েছিল? হ্যাঁ, পরে দুজনে পরে আমি তো মানে মেয়ে মানুষের মতন হয়ে গেছি ওর কাছে, কান্নাকাটি আরম্ভ করছি। পরে এক পর্যায়ে আমি কোন রকম বাইরে আইছি। আর আমি যে আমার নাম যে কিভাবে কালা জাহাঙ্গীর হয়েছে তা আমি বলতেছি। যখন আমি মনে করেন যে উঠি ফার্স্টে আসছি ঢাকা, তখন ওই যে বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছে, তা তো বললামই। তখন ওরা নিয়ে আসে এক বড় ভাই আছে, সিনিয়র ভাই, তার বাবা বা সেনাবাহিনীতে কাজ করে। আর তারা হইলো 4 ভাই, বাদল, ফারুক, রেজা, বাবু। সবার বড় হইলো বাবু, তারপর হইলো বাদল, তারপর হইলো ফারুক, তারপর হইলো রেজা। ওরা খুবই আমার আদর করতো, আর অগুবাইতে আমার মা কাজ করতো কাজের বুয়া হিসেবে, আর আমি ভাই ভাই করে ডাকতাম, খুব আদর করতো। পরে ওই ফারুক ভাই আদর করতে করতে হঠাৎ করে একদিন কতি তো কালো, তোরা কালা এই করে ডাকি। পরে ফারুক ভাই কালা করে ডাকতে ডাকতে সবাই এক পর্যায়ে দেখা গেল কালা করে ডাকে, কালা জাহাঙ্গীর করে ডাকে। আর জিন্না ভাই যে ওই এলাকারই সিনিয়র বড় ভাই, তার সাথে কি নিয়ে লাগছে টুলার বাগের পোলাপান্তের সাথে গ্যাঞ্জাম, ওই জিন্না ভাইয়ের একলা পায়া পুরা গার্মেন্টসের এই পাশে একলা পায়া মেরা দিচ্ছে, মানে ওই এলাকার একটু সাইডে, আর আমরা কোনো লোকজন নেই। মারছে, খুব ভালো মারি দিছে, এমন মার দিছে বলার বাইরে। পরে তো সবাই যারা এলাকার পোলাপান সবাই সজাগ হয়ে গেছি যে ওই এলাকার যেই ডারে পাবি ওই ডারে মারবি। প্রায় এরকম 5 দিন পর্যন্ত খালি অভিযানে যে দিকটা পাই, ওই এলাকার পোলাপান যে দিকটা পাই এদিক দিয়ে যায় মারি। এই যায় তুলার বাগ পাইছি মারছি, দক্ষিণ বিশিল পাইছি তাও মারছি। একটারে প্রায় যেটা ভালো সিনিয়র, মানে একটু নেতা টাইপের, ওইটারে ধরে নিয়ে আইছি। আইন না মনে করেন যে আমার এলাকার নিচে একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনের সাইডে ওরা ফালাই ইচ্ছা মতন মোটা গজারিরা মারতে 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 দেখা গেল পায়ের আড্ডি শেষে এলাইছে, একটা আড্ডি বেরিয়ে গেছে, একবারে লুলাই বানায় এলাইছে। পরে উড়ে নিয়ে আসে এরা পুলিশের কাছে গেছে, মামলা করছে। পরে আমরা তো ছোট, আমাকে নাম দেয় না, তারপর আমাকে একটু আড়ালে রাখছে। ফারুক ভাইয়ের বাড়িতে একবার নিচে একটা নিজস্ব একটা আস্তানা আছে, ওই আস্তানার ভিতরে সব টেরে পড়ছে, বইরা সেরা বাইরে যা তালা লাগাইছে। ওই যতদিন পুলিশ এই না রাখবো, অভিযান না উঠাইবো, এতদিন তোরা করতে পারিতে পারবি। ওই করে আমাকে খাওয়ান টাউন দিয়ে সেরা 4-5 দিন পরে দেখা গেল ওইটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমাদেরকে সারা হয়েছে। একদিন কি করলাম, আমি খুব করতেছি, মানে ডিগবাজি খাইতে আছি, নিজে ডিগবাজি খাইতে আছি। ডিগবাজি খাওয়া উপরে পাও দিছি দেওয়ালে, আর নিচে হাত। আর ওই ফারুক ভাই কি করছে, দুষ্টামি বেড়ে সেরে আমার কোমরের ভিতরে একটা লাত্তি মারে। ওই কোমরে লাত্তি মারার পরে জানি না, আমার মনে হয় যে এর থেকেই কি নাকি ওই কোমরের হাড্ডি পট করে উঠছে। তারপর থেকে আমি মনে করেন যে কোনো জায়গায় স্বাভাবিক বসে থাকতে পারি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় একটা না বসলে আমার মাজা বেরোবে। একদিন আমি আমার যে বাসায় এক বাড়াইটা থাকে, ওই বাড়াইটা মানে স্বামী রাতের খুবই টর্চার হয়। সে যদি বেতন পায় 5,000, 500 টাকা বাঁচাই রাখে, 500 টাকা হাতে রেখে 4,500 টাকা স্বামী পেন না। এরকম ভাবে টাকা জমাইতে অনেক টাকা জমায়া কিছু অলংকার বানাইছিল, স্বর্ণের কানের দুল এই সেই। ওই একটা ছোট একটা 5 পাতির ব্যাগে রাখছে, রাখকে গোসল করতেছে। তো আমি আবার ওই জিনিসটা খেয়াল করছি যে এই ব্যাগটাতে কি আছে, খেয়াল করতেছি। পরে যখন ওই মহিলা যখন গোসল করে বাইরে আসারছে, তারপরে ওই মহিলার আর খেয়াল নাই ওই ব্যাগটা আনবার। আমি কি করলাম, ওই ব্যাগটা লয়ে গেছি। ওই ব্যাগটা নিয়ে আসাইরা, আর আমি স্বর্ণ এগুলো চিনি না, আমি খালি ব্যাগটা খুললা দেখছি যে
170 টাকার মতন আছে। ওই আমার টাকাটা হইলো বড় ইম্পর্টেন্ট। ওই টাকাটা নিয়ে আসে এরা, আর ব্যাগটা নিয়ে আমার বড় চাচা যারা আমাদের আগে আসছে তাদের ওই বড় কাকির কাছে আমি দিছি যে চাচি এটা ব্যাগটা দেন দেখি। তারা আবার চিন্তা লাগছে যে এটা তো স্বর্ণ। আমার চাচি আবার বড় চাচি একটু লুবিটা টাইপের আছে। কই বাজান তুমি এটা কোনতে পাইছো? আর আমি সত্যি কথা কই না, আমি কই যে চাচি আমি তো এটা রাস্তাতে পাইছি। এটা কই বাবা বাবা তুমি খাও, ভাত খাও, এটা খাও, ওটা খাও। ওটা এটা খাওয়াইতেছে, খুব আদর করতেছে। আর এটা যে স্বর্ণ কি না কি এটা আমার কিচ্ছু কেন। কয় তুমি কি সত্যি গার্মেন্টসের? আমি কি গার্মেন্টসের আমি নিতে পাইছি, এটা ওটা কয়ে সেরা দিলাম। আর ওই মহিলা তো ওই দিকটা কানতে 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 মানে অস্থির হয়ে গেছে। আর আমি তো সত্যি কথা কই না যে আমি যে ওইখান থেকে আনছি। পরে মনে করেন যে এখানে ভাত খাওয়াইছে চাচ্ছি খুব আদর কইরা। পরে বাসায় গেছে যা দিয়ে যে এই মহিলা এমন ভাবে কানতেছে মনে হয় তার সন্তান মারা গেছে, এরকম ভাবে এত কষ্টের টাকা এই সেই। পরে মহিলা পরে কানতে কানতে হঠাৎ করে মহিলার মনে পড়ে গেছে যে আমি এনে খারাপ ছিলাম। পরে আমার কথা কইছে যে ও এনে খারাপ ছিল, ওই একটা কিছু করছে। পরে আম্মা আব্বার কাছে কইছে, আম্মা আব্বা ভালো করে দিয়েছে। আমি শিকার যাই না, আমি কই না আমি এটা করি নাই, আমি জানি না এইসে। পরে আবার আমার যেটা একটু ভালো ছিল বড় যেটা, হ্যাঁ সেরকম না, ও তো আমার ঘরে দিছে, ও মনে হয় যে এটা এনতেই নিছে। পরে এই ব্যাগটা দেও দিয়ে এটা নি। পরে এই ব্যাগটা নিয়ে সেরা ফেরত দিছে। আর ওই টাকাটা আমি নিয়ে সেরা বন্ধু বান্ধব নিয়ে খরচ করে দিই। একের পর এক আপনি আজকে এখানে অপরাধগুলো স্বীকার করছেন, এবং এত বেশি অপরাধ। আপনি যখন বলছিলেন যে আমি যখন একা থাকি তখন চারপাশে শুধু আমার অপরাধগুলো এসে আমার সামনে দাঁড়ায়, আপনার কি আর কিছু মনে পড়ছে যেগুলো আপনি লাখো মানুষের সামনে স্বীকার করতে চান? কারণ আজকে আপনার চান্স যে নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো সবাইকে বলে সচেতন করার। যখন আমি সাওয়ার আসছি এসে যখন এই জিপারের কাজ কোনটা কাজ শিখছি তখন হালকা পাতলা হাতে কিছু টাকা হয়েছে। আর স্বাস্থ্য ভাইয়ের যখন ওই দেখতাম যে স্বাস্থ্য ভাই আর বাবির ওনার সেন্স ঠিক থাকতো না, তখন হুট করে একজনে আমার সিনিয়র বড়ই একদিন কইলো কি যে আয় যায় সাবার একটা হোটেল আছে আয় যায়। তখন আমি হোটেল চিনি না, তখন তার মাধ্যমে আমার হোটেল চিনা হইলো। এই হোটেল চিনা হওয়ার পরে এই হোটেলে আমি যাই। পরে এরকম ভাবে 2 দিন 3 দিন পর পরে আমি যাই। এত খারাপ কাজে লিপ্ত হয়েছি যে আমি যে টাকায় এত টাকা ইনকাম করি তারপর আমি টাকা কোনো সব বাড়িতে পাঠাইতে পারি না। এই প্রত্যেক সপ্তাহে 2-3 বার যায় খারাপ কাজে আমি টাকাটি খরচ করে লাইছি। আর খারাপ কাজ করার আগে এত ভালো লাগে, কিন্তু কইরা সারলে যে এরকম মনে হয় যে আমি কি কাজটা করলাম যা মানে বলার মতো না, বোঝানোর মতো না। এই যে কাজগুলো আপনি করতেন, আপনার বাবা মা কখনো বুঝতো না যে আপনি এই ধরনের অপরাধগুলো করেন? বাবা মার দিক থেকে কোনো শাসন কি আসতো? বড় ভাইয়ের দিক থেকে কোনো শাসন আসতো? না, কেউ আমার শাসন করতো না। আমি সত্য কথা বলতাম না, মিথ্যা কথা খালি বলতাম। মিথ্যা কথা বললে এটা ওটা বুঝাইতাম। আর মূল কথা হচ্ছে যে শাসনের কারণে আমি এই অধঃপতন হয়েছি, এই খারাপ কাজে লিপ্ত হয়েছি। যদি প্রথম থেকে সবাই শাসন করতো, চাপে রাখতো, তখন আর আমি এটা হইতাম। কারণ আমি সবসময় আমি একা থাকছি, একা ইনকাম করছি, একাই নিজের হিসাব নিজে করছি, নিজে যা মন চায় তা করছি। কেউ কোনো হিসাব নেওয়ার চেষ্টাও করে না, হিসাবও করে না। এই কারণে আমি এই খারাপ কাজে লিপ্তটা হই, নাহলে আমি এতটা খারাপ হইতাম। আর বিশেষ করে মেয়েটার লাগিয়ে আমি খারাপ হইছি, কারণ ও মানে ও একটু ফর্সা টাইপের, তেমন একটা সুন্দর না, কিন্তু ও আমার খুব অহংকার করতো। কালো বললে কি বলতো আপনাকে? বলতো যে আপনার আমার পছন্দ না। তখন আমি ভাবতাম হয়তো আমি মানে কালো অসুন্দর, এই কারণে পছন্দ না। তার থেকে আমি হিংসা করতাম, আরো বেশি বেশি রাগ হইতাম যে দূর টাকা হইলে ওর সাথে কত সুন্দরী আছে, ওই টাকা নিয়ে যাইতাম খারাপ কাজ। কিন্তু আমি তখন বুঝতাম না যে টাকা বাড়িতে এত অভাব করতেছে, আর আমি দিকটা টাকা ধুমধারাক্কা কামায় ধুমধারাক্কা খরচ করতেছি, আর আমার যে কি পাপটা হইতেছে আমি তাও বুঝতাম না। কিন্তু বিয়ে করার আগ পর্যন্ত বুঝিনি। বিয়ে করার 2 দিন আগে আমি খারাপ কাজ করছি, কিন্তু যখন বিয়ে করে আসছি, আমার বউয়ে যখন আমার উপদেশ দিছে, এই ভালো উপদেশ, তখন আমি ভালো হয়ে গেছি।
বিয়ে করার পর আপনার বউ আপনাকে কি উপদেশ দিয়েছিল এবং আপনার বউয়ের কাছে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করেছেন? বিয়ে করার পর যখন আমাদের দুজনের বাসর হয়, তখন আমি বাসর করার আগে আমি সবকিছু বলছি ডিটেল ওর কাছে, যে দেখো আমার আজকে মনে হইতেছে কে লেগে যায় আমি তোমার কাছে অপরাধ স্বীকার করি। ও বলতেছে যে আপনি কি অপরাধ করছেন, যে আমার কাছে আগেই কইতে আছেন যে অপরাধ করছেন। পরে আমি ডিটেল সব বললাম যে আমি এরকম এরকম করছি, সব কথা বলছি, কিন্তু আমার বোনের সাথে যে খারাপ কাজ করছি ওইটা বলিনি। ওকে। তো বললো যে আপনি এত খারাপ কাজ করছেন, এখন তো আপনি নিজে নিজে তো বুঝতেছেন। আপনার ওয়াইফ তো আজকে জানলো যে আপনার অপরাধের মাত্রা কতটা ভয়াবহ, এই অনুষ্ঠানটাতে সে শুনছে, এবং আপনি যে আপনার বোনের সাথে ওই ধরনের অন্যায় কাজ করেছেন, গর্হিত অপরাধ করেছেন, সেটা তো আপনার ওয়াইফ আজকে জানলো। এবং আমি ঠিক জানি না, আপনার বোনের নামটা আমরা এখানে মিউট করে দিয়েছি, কোন বোনের সাথে আপনি এটা করেছেন, তারা শোনার পরে কি ধরনের ফিলিংস এর মধ্যে দিয়ে যাবে, আপনার কি বলার আছে তাদের প্রতি? তাদের প্রতি আর কি বলার আছে, তারা জানি না আমারে ক্ষমা করব কি না না করব, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চাই যে বোন তুই পারলে আমারে ক্ষমা করে দিস। কারণ আমি যখন এটা কোনো ভাই কোনো সময় বুঝা করতে পারে না, আর যদি কেউ বুঝা করে তাহলে তার মতন আর দুনিয়াতে অপরাধী আর কেউ নেই। আর সে ক্ষমা পাইবো কিনা জানি না, কিন্তু আমি যখন এই কাজটা করি তখন আমার কোনো সেন্স ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, আমি বুঝি নাই বোন, যদি তুই পারিস আমার আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিস। আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমি এত অপরাধ করছি, আমি জানি না ক্ষমা হইব কিনা, আল্লাহ আমার আপনি ক্ষমা করে দেন। আমি যেদিন নিজে সুস্থ মতে নামাজ পড়তে পারবো, যে নামাজে খাড়ায় আমার ভালো লাগবে, তখন আমি মনে করুম যে আল্লাহ আমাকে ক্ষমা করছে। তার আগে আমি কোনো সময় নিজেরে ক্ষমা করতে পারব না, কারণ আমি জানি আমি যে কত অপরাধ করছি, এরকম অপরাধ, এত জঘন্য অপরাধ কেউ করে কিনা না করে তার সন্দেহ। আর যদিও কেউ এরকম অপরাধে লিপ্ত থাকেন, তাহলে ভাই আপনারা যারা এই অপরাধে লিপ্ত থাকেন, আপনারা আমার মতন এই অপরাধ করেন না। আপনি একটু আগে বলছিলেন যে আপনি নামাজ পড়তে পারেন না, কেন পারেন না? নামাজ পড়তে গেলে আমার এরকম অসহ্য লাগে, শরীরে এত জ্বালা পোড়া হয়, মনে হয় যে এমনি দুষ্টামি ফাইজলামি করতে গেলে ভালো লাগে, আর যদি নামাজ পড়তে খারাপ মনে হয় যে না আমার এই নামাজ হইব না, আর খালি মনের ভিতরে খালি ওইগুলাই আমার কল্পনা করে উঠে, কি সূরা পড়ুম, কি নামাজের নিয়ত বান্ধব, আমার ওই কোনো কিছুতেই মন বসে না, খালি ওই অপরাধ মনে হয়। আপনার মনে হয় যে নামাজ আল্লাহ কবুল করবে না, আপনার এটা মনে হয়? হ্যাঁ, মনে হয় যে আমার নামাজ কবুল হইব না, আর সামনে খালি উঠেই বাইসা উঠে কি অপরাধ করে আইসেছেন নামাজ পড়তে, তোর তো এই মসজিদে আসাই উচিত না, খালি আমার কাছে খালি এমন মনে হয়, কিন্তু আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে। আপনি এই বিষয়টা নিয়ে কখনো কোনো হুজুরের পরামর্শ বা কোনো ইমামের পরামর্শ নিয়েছেন? কখনো কোনো হুজুরের কাছে গিয়ে বলেছেন যে আপনি আপনার জীবনে এই অপরাধগুলো করেছেন, আমি কিভাবে আল্লাহর কাছ থেকে মাফ পেতে পারি? আমি কোনো সময় কোনো হুজুরের কাছে যাইনি, কারণ এই সব ব্যাপার লজ্জার কথা, এগুলা কেমনে আমি কই, আর এত জঘন্য কাজ, এগুলার কথা কারো কাছে বলতে গেলে নিজের কাছে খারাপ লাগে, নিজেই জল্লা পুইরা মরি, কলিজা একবারে যার হয়ে গেছে এগুলো ভাবতে ভাবতে। যখন একা থাকি তখন একা বসে বসে কান্দি আর ভাবি যে কি অপরাধ করলাম। আপনি যেই অপরাধগুলো করেছেন, আপনি বললেন যে আপনি মানুষ কুপিয়েছেন, আপনার কারণে একটা মানুষকে হত্যা করা হয়েছে, আপনি বলাৎকার করেছেন, এবং আপনি বলছিলেন যে আপনি ছুরি কাঁচিও ব্যবহার করেছেন এই ঘটনাগুলো ঘটানোর সময়, এবং একই সাথে আপনি কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন? না, ওইগুলো আমি কোনো। পিস্তল ব্যবহার করেছেন? না, পিস্তল এমনি হাতে নিছি, হাতে নিয়ে রাখছি বড় ভাই। মানুষ কুপিয়েছেন? মানুষের গায়ে কূপ দিছি, তাও বুটি দিয়া, এমনি অন্য কোন। কাকে কোপ দিয়েছিলেন? ওই টুলার বাগের এক ছেলেরে। কি করেছিল ও? জিন্না বাইরে বলছি না, মারছিল, পরে ওরা হুক করে পাওয়া হয়েছে, হাতের কাছে বুটি পাইছি, বুটি দিয়ে কূপ দিছি পিঠের ভিতরে, ওই কূপ নিয়ে এই দৌড়ায় গেছে। পরে ওইটি নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে অনেক কিছু। মামলা মোকদ্দমা হলো? তারপর আর কি, তারপর তো ওই যে ঘরে আটকে রাখলো, ওই মামলা মোকদ্দমা সব মিট করছে, তারপরে আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে। ওকে। আপনার কোনো বাচ্চা আছে? মানে আপনার সংসার কতদিনের? সংসার 1 বছর হইল, বাচ্চা নাই, কিন্তু বাচ্চা নেওয়ার পরিকল্পনা আছে 2-4 বছর যাওয়ার পরে, কারণ এখন নিতেছি না ওভাবে সংসার। আপনার যদি একটা মেয়ে সন্তান হয় এবং আপনার মতো ছেলের দ্বারা যদি সেরকম বলাৎকারের শিকার হয়, আপনার ফিলিংসটা কি হবে?
ফিলিংসটা তো আমি এখনই ভাবতেছি যে এটা নিশ্চয়ই হইবই, আল্লাহ একভাবে না আরেকভাবে করাইবই। কারণ আমি যেহেতু অপরাধ করছি, এই অপরাধ আমার উপরে দিয়েই যাইব। আর আমি মনে মনে চিন্তা করি, যেহেতু মানুষ আমার সাথে বন্ধু বান্ধব আছে, ওরা যদি বিয়ে করছে, ওরা যদি খারাপ কাজ করে, অবশ্য সন্তান এরকম খারাপ। অনেক সময় দেখা গেল যে লুলা হয়, কানা হয়, অন্ধ হয়। আমার ছেলেবেলে হইলেও এরকম হইতে পারে, আমার যেতটুকু মানে মনের ধারণা। কারণ আমি যে পাপ গুলা করছি, এই পাপের কারণে আমার সন্তানরাই শাস্তি পাবো। আমি তো নিজে পাইতেছি, আমি জানি না আমি কয়দিন বাঁচুম। যে কয়দিন বাঁচুম আমি এই কয়দিনে আমি এই শাস্তিতেই ভুগতে থাকবো। আর কি শাস্তি যে আমি ভুগতে আছি একমাত্র আমি নিজে জানি, তাছাড়া আর কেউ জানে না, আর একমাত্র আল্লাহ জানে। আপনার কি বলার আছে? আমি কালা জাহাঙ্গীরের কাহিনীটা শুনলাম, এটা খুবই প্রয়োজনীয় এবং শিক্ষণীয় একটা দিক আমাদের সমাজের সবার জন্য জানতে হবে। অনেক ধরনের অপরাধ আছে, যৌন অনেক সমস্যা আছে, এটা আমরা আমাদের কাছে আছে, আমরা বিভিন্ন রকমের যৌন সমস্যা দেখি। কিন্তু একটা যৌন সমস্যা যেটা হচ্ছে যৌন বিকৃতি আমরা বলি, এটাকে আমরা ইংরেজিতে আমাদের ডাক্তারি ভাষা আমরা বলি প্যারাফিলিয়া। এই কালা জাহাঙ্গীর সেই প্যারাফিলিয়াকে বা যৌন বিকৃতির একটা অংশের মধ্যে পড়ে গেছে। অনেক ধরনের যৌন বিকৃতি থাকে, তার ভিতরে দুইটা যৌন বিকৃতি তার ভিতরে আছিল। হ্যাঁ, একটা হচ্ছে বয়েরিজম বলি আমরা। বয়েরিজম হচ্ছে যে উকি দিয়ে, জানালা দিয়ে, বাথরুম ভিতরে মেয়েরা গোসল করলে অথবা অন্য স্বামী স্ত্রী যৌন সংসর্গ করতেছে সেটা দেখা, অথবা একটা মেয়ে কাপড় বদলাচ্ছে, এগুলি দেখার বা একটা প্রবণতা তৈরি হয়। হ্যাঁ, আমরা আমাদের সব পুরুষের ভিতরে এটা আছে আমার বেশ, এই যে বিকৃতি বলি। কিন্তু এটা বিকৃতি তখনই হয়, রোগ তখনই হয়, এটা একটা রোগ যখন শুধু এটাই সে তার নেশার মধ্যে পড়ে যায়। রেগুলার মানে সেক্সুয়াল প্র্যাকটিসের তুলনায় এই উকি দিয়ে মেয়েদেরকে নগ্ন অবস্থা দেখার ব্যাপারটা, এই বডিজমটা তার ভিতরে ছিল। আরেকটা মাত্রা সে চলে গেছে, সেটাকে আমরা বলি জুফিলিয়া বা জেস্টিও সেক্সুয়ালিটি, অর্থাৎ পশুর সঙ্গেও কিন্তু কোন কোন যৌন বিকৃতির লোকেরা পশুর সঙ্গে তারপরে যেটা তার ক্ষেত্রের মধ্যে দেখা হয়ে গেছে। অর্থাৎ তার যৌন বিকৃতির দুইটা ডিসঅর্ডার পাওয়া গেছে, একটা হচ্ছে বয়েরিজম আর হলো জুফিলিয়া। এই দুটাই ছিল এবং এই কারণেই সবসময় যখন যেহেতু এই যৌন উত্তেজনা বা যৌন মানে ধারণার ভিতর সে সবসময় আসতো, যার ফলে সে অন্যান্য মেয়েদেরকে জোর করে দর্শন করার চেষ্টা করেছে বা করেছে। তার ভিতরে সেক্সুয়াল যে অ্যান্ড্রোজেন যেটা আমরা বলি, সেক্স হরমোনটা অস্বাভাবিক ভাবে বাড়তি পর্যায়ে সেখানে কাজ করেছে। আমাদের এগুলি মনে রাখতে হবে এবং এগুলি এই কারণে সে নিজেকে ইম্পালসিভ হয়েছে, অর্থাৎ কাণ্ডজ্ঞানহীন ভাবে মানে পশুবৃত্তির মতন কাজ করেছে। এমনকি আমরা শুনতে পেলাম যে তার নিজের বোনকে পর্যন্ত ঘুমের ওষুধ খেয়ে তাকে রেপ করেছে, অথবা পাশান্ত বন্ধুর সঙ্গে করছে, গার্মেন্টসে মেয়েদের সঙ্গে করছে, তাদেরকে অ্যাসল্ট করছে বিভিন্ন ভাবে। এই ব্যাপারগুলি পুরাটাই করে যৌন অপরাধের মধ্যে পড়ে তার সবগুলি ব্যাপারগুলি। কিন্তু আমাদের দেশে যে কোনো কারণে হোক না কেন, এই যৌন অপরাধটাকে গোপনে চলে বলে এটা প্রকাশ্যে আসে না বা কেউ হয়তো সেভাবে নেয়নি। কিন্তু এটা ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, বা যারা এটা ভিকটিম হয়েছিল তারা বা আমাদের এটাকে প্রতিরোধ করতে পারতো প্রথম থেকেই। আমাদের সমাজে এই যে কালা জাহাঙ্গীরের মতন আরো বহু কালা জাহাঙ্গীর আছে, অনেক মেয়েরাই এভাবে নির্যাতিত হচ্ছে এবং খুবই খারাপ ভাবে নিগৃহীত হচ্ছে তারা। আমরা হয়তো একজন কালা জাহাঙ্গীরের কাহিনী শুনলাম, সে নিজে এসেছে, সেগুলো তাকে ধন্যবাদ দিতে হবে আমাদেরকে। একটা পর্যায়ে এসে সে হয়তো অনুশোচনা করেছে এবং আমরা যে জিনিসটা আমি কত বলতে চাচ্ছিলাম যে এটা চিকিৎসা কিছু করতে হবে তাকে এটা যেহেতু একটা বিকৃতি, এটা একটা ডিসঅর্ডার, এটা একটা রোগের মধ্যে পড়ে যায়, সেই জন্য তাকে ভালো হতে হলে কিন্তু তাকে কিছুটা আমাদের আমরা যেটা বিহেভিয়ার থেরাপি দিই, এমনকি আমরা কিছুটা মাইল্ড শক দিই, অ্যাভারশন থেরাপিও দিই, যাতে ওই চিন্তাগুলি ওই আবেগগুলি দমিত হয়ে যায়। কিছু ওষুধও দিই, অ্যান্টি অ্যান্ড্রোজেন কিছু ওষুধও দিই, যাতে তার ভিতরে সেক্সুয়াল আর্টটা খুব কমে যায় এবং তাকে এখন থেকে ওই সঙ্গ এবং ওই যে পরিস্থিতি বা যে পরিবেশ বা যে সুযোগ হলে তার ভিতরে এই মানে চিন্তাগুলি বা এই ধারণাগুলি বেশি জাগবে, সেখান থেকে তাকে দূরে করে আসতে হবে। এবং সেই জন্য স্বাভাবিক জীবনযাপনে সে যখন বিয়ে করেছে, সেই বিবাহিত জীবনটাকে তাকে পূর্ণবান জীবনে পরিণত করতে হবে, ধর্মীয় শৃঙ্খলার ভিতরে তাকে নিয়ে আসতে হবে এবং ওই যে আজে বাজে ছবি দেখা বা দেখা, এই একটা জিনিস কিন্তু এই মুহূর্তে বলে রাখা ভালো। আমাদের সমাজে এই যৌন বিকৃতির প্রধান কারণ হচ্ছে এই যে তথাকথিত পর্নোগ্রাফি বা অ্যাডাল্ট যে সিডিগুলি যত্রতত্র কিন্তু এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমাদের তরুণ বয়সের ছেলে মেয়েরা তারা এগুলি কিন্তু বাসায় নিয়ে যায়, এগুলি তারা দেখে। এই বয়সে এমনি সেক্সুয়াল আর্টটা বেশি থাকে, যৌন কামনা বাসনা বেশি থাকে, তারপর যদি এই ধরনের খারাপ ছবি দেখা খায় তাহলে তাদের ভিতরে
ওই অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোনটা খুব বেশি বেড়ে যেতে পারে। আর যদি সুযোগ হয় ওই যে দুইটা মেয়ে তাকে যাতে প্রলুব্ধ করেছিল এরকম যদি অন্য কোনো মেয়েরা তাকে প্রলুব্ধ করতে পারে বা সুযোগ হয় কোনো মেয়ে জন্য সংসর্গ করার, তাহলে তো সেই ইয়াটা আরো বেশি বাড়তে পারে। এই ব্যাপারে আমাদের গার্জিয়ানকে, সমাজকে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলিকে একটু সচেতন হতে হবে। এবং আমি কালা জাহাঙ্গীর শেষ পর্যন্ত তাকে সাধুবাদ জানাই যে সে অনুশোচনা করেছে, বিশেষ করে সে তিনি যে বোনের সঙ্গে করেছে, পশুদের সঙ্গে করেছে, তিনি যে কত নিকৃষ্ট এবং ভিন্ন কাজ যে উপলব্ধি যে তার ভিতরে এসেছে সেটা খুবই ভালো। এবং আমার অনুমান যে আপনাদের এই অনুষ্ঠানের জন্যই এই ধরনের উপদেশ হচ্ছে। এই অনুষ্ঠানটা অনেক সমাজ সংস্কারের কাজ করতে হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আশা করি যে আরো অনেক লোক এই কথাগুলি জানবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা যতটুকু না এই অপরাধীদেরকে ফিরিয়ে আনতে পারতেছে বা অন্যান্য ধর্মীয় লোকেরা বা অন্যান্য সমাজ সংস্কারকরা, তার চেয়ে বেশি অবদান সম্ভবত আপনাদের এই অনুষ্ঠানটা